মূলত সব থেকে বেশি জায়গা জুড়ে রয়েছে এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। কারণ ইন্ডিভিজুয়ালি ম্যাথ 15 নম্বর, ইংলিশ 15 নম্বর, 15 15 30 নম্বর এই জায়গাটা রয়েছে। কিন্তু আমরা যদি বলি জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স, এই যা 15 15 30 নম্বর শুধুমাত্র এই পার্টে জুড়ে রয়েছে। স্যার অলরেডি জয়েন করে গেছেন। আমি এই জায়গাটা থেকে কোন রকম এক্সট্রা সময় নেব না। সাউন্ড কম আসছে? বাকিদের ক্ষেত্রেও কি তাই? মানে সাউন্ড সবার কাছে ক্লিয়ার তো? স্যার অলরেডি জয়েন করে গেছেন, আমি আর সময় নেব না। আবার বলছি, তোমাদের থেকে মাইক মিউট থাকছে, শুধুমাত্র চ্যাট মেসেজ অপশন বা ইনকল মেসেজ অপশন খোলা থাকছে, কিন্তু এগুলোকে অপব্যবহার করবে না, তাহলে এটাও আমাকে বন্ধ রাখতে হবে। কারণ কি, ধরো তুমি অপ্রয়োজনে মেসেজ করছো, সেক্ষেত্রে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তাদের জন্য খুব অসুবিধা। মানে যারা অ্যাকচুয়ালি এই মেসেজ ক্লাসটা খুব মন দিয়ে শুনছে, কারণ মোবাইল একটা ছোট্ট স্ক্রিনের মধ্যে ক্লাসটা কেউ করছে। এবার এই যে তুমি মেসেজ গুলো করছো, তুমি খেয়াল করে দেখো, প্রত্যেকে মোবাইলে যারা ক্লাস করছো দেখো, ওই যেখানে মোবাইলের যে স্ক্রিনটা, যেখানে তোমার অ্যাকচুয়ালি শেয়ার করে দেখানো হবে, তার উপর দিয়ে মেসেজ গুলো আসছে। তুমি ওগুলোকে সহজে সরাতেও পারবে না, একটা নির্দিষ্ট টাইমের পর সরবে। তাই আমি বলবো যে অপ্রয়োজনে মেসেজ করার কোনো রকম দরকার নেই। প্রয়োজন রয়েছে ডেফিনেটলি তুমি মেসেজ করবে, তার জন্য আমরা কিন্তু মেসেজ অপশন খুলে রাখছি। কিন্তু বারবার বলছি, অপ্রয়োজনে মেসেজ করবে না প্লিজ, এটা সবার কাছে আমার রিকোয়েস্ট রইলো। ক্লাসটা মন দিয়ে করো। 1.5 ঘন্টা ক্লাসের ডিউরেশন থাকছে। ক্লাস যেখানে শেষ হবে আমি সেখান থেকে আবার জয়েন করবো। ক্লাস যেখানে শেষ হবে আমি সেখান থেকে আবার জয়েন করবো। এবং আজকের পর ক্লাসে, মানে আমি জয়েন করার পর স্যারের যেখানে ক্লাস শেষ হবে তারপর আমি জয়েন করবো। আমি তোমার থেকে 2 মিনিট সময় নেব, যে একবার কি কেমন কি ক্লাস হলো, তারপর আমার 2 মিনিট লাগবে ওই কোডটা শেয়ার করতে। এই ম্যাক্সিমাম 2 মিনিট আমি তোমার থেকে সময় নেব, ঠিক আছে? তারপর যদি তোমরা থাকো, তাহলে আমার আরো যে পার্টগুলো বলা রয়েছে, মানে যে কথাগুলো আমি গতকাল বলছিলাম, তারপরে ওই জায়গাগুলো এখনো কমপ্লিট হয়নি। আর যেগুলো যা বাকি রয়েছে আমি ঠিক তারপরে তোমাদের সাথে কমপ্লিট করবো। একটু প্লিজ স্যারকে কোঅপারেট করো। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন না, আনমিউট করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। যারা এখনো জয়েন করনি অবশ্যই তাড়াতাড়ি জয়েন করে যাও। তো দেখো আমি স্ক্রিনটা শেয়ার করছি, সবাই দেখতে পাচ্ছ কিনা অবশ্যই জানাবে আগে। চলো, আশা করি সকলে দেখতে পাচ্ছ। তো সকলে দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে তো। সকলে দেখা যাচ্ছে তো? চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো স্যার যেটা বলছিলেন, যে তোমরা কিন্তু মাইক মানে অযথা মেসেজ কিন্তু করবে না, ঠিক আছে? যেগুলো জিজ্ঞাসা করার একমাত্র সেগুলোই করবে। তো চলো তাহলে দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। যারা এখনো জয়েন করে তাড়াতাড়ি জয়েন করে যাও। তো দেখো, প্রথমে যদি আমরা সিলেবাসটা আগে দেখে নিই, যে ডব্লিউবি এসএসসি আমাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাটা হতে চলেছে, মানে এখনো নোটিফিকেশন হয়নি, সম্ভবত এই সপ্তাহের মধ্যে বা দু এক সপ্তাহের মধ্যে কিন্তু ফর্মটা বেরিয়ে যাওয়ার কথা রয়েছে। তো অলরেডি তোমরা পেপারও কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রে তোমরা দেখেছো। তো কর্মসংস্থানে এই সপ্তাহের পেপারে কিন্তু বেরিয়েছে যে এই সপ্তাহের মধ্যেই হয়তো ফর্ম ফিল আপ শুরু হওয়ার চান্স রয়েছে, মানে নোটিফিকেশন এসে যাবে এবং ফর্ম ফিল আপ যথারীতি শুরু হয়ে যাবে। তো আমরা কিন্তু তার আগে থাকতেই কিন্তু প্রিপারেশনটা স্টার্ট করব। এই নয় যে প্রিপারেশন পরীক্ষা ঘোষণা হলে তারপর আমরা মানে পড়াশোনা শুরু করব, এরকম চিন্তা ভাবনা একদম কিন্তু কেউ নেবে না। তো চলো আমরা তাড়াতাড়ি আমরা কিন্তু দেখে নিয়ে আমরা মেন জায়গায় কিন্তু চলে যাব। প্রথমত দেখো, আমাদের সি গ্রুপ মানে ক্লার্কশিপের যদি তোমরা পরীক্ষা দাও, তো আমাদের যেটা থাকছে, জিকে থাকছে 15 নম্বরের, 15টা কোশ্চেন কিন্তু থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে অবশ্যই 15 নম্বরে, কিন্তু 15টা কোশ্চেন। এছাড়া জিআই মানে আমাদের জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিক, তো আমাদের এখানে 15 15 30 নাম্বার থাকছে। তো এখানে দেখো আমাদের মেজর যে পার্টটা হচ্ছে আমাদের 30 নাম্বার, কিন্তু এখানে আমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ওপরই কিন্তু থাকছে। তো তোমাকে যদি ভালো করে স্কোর করতে হয় এই 60 নাম্বারের মধ্যে, অবশ্যই এখানে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের ওপর কিন্তু বেশি তোমাকে কিন্তু ফোকাস করতে হবে, যথারীতি ম্যাথ এবং ইংরাজির পাশাপাশি। বুঝতেই পারছো? তো জিকের মধ্যে কিন্তু তোমাদের দেখো, আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, ম্যাথ নয়, হিস্ট্রি, জিওগ্রাফি, অল সায়েন্স,
মানে পলিটি, তারপর হচ্ছে ইকোনমিক, সমস্ত বিষয় কিন্তু থাকবে। স্ট্যাটিক জিকে থেকে শুরু করে সমস্ত বিষয় থাকবে। শুধু একা কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু এখানে দেখো 15 নম্বর থাকবে। ঠিক একইভাবে দেখো, যদি আমরা গ্রুপ ডির সিলেবাসটা একটু দেখে নিই, তো গ্রুপ ডি তে শুধু মানে প্যাটার্ন কিন্তু একই থাকছে, শুধুমাত্র এইখানে তোমাদের ইংরাজিটা থাকবে না, ঠিক আছে? ইংরাজিটা এখানে কিন্তু বাদ থাকছে গ্রুপ ডির ক্ষেত্রে। বাদ বাকি তোমাদের দেখো জিকে থাকছে 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15 এবং তোমাদের অ্যারিথমেটিক 15। তো যথারীতি এখানে আমাদের কিন্তু অনেকটাই দায়িত্ব বেশি থেকে যাচ্ছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর, ঠিক আছে? তো এই জায়গাটা আমাদের কিন্তু বেশি করে জোর দিতে হবে। আর সময় কিন্তু 1 ঘন্টা করে কিন্তু থাকবে। এরপর দেখো, আমরা যদি আগের বছরের কোশ্চেন প্যাটার্নটা একটু দেখে নিই, তো পরীক্ষা যে কোনো দিতে যাওয়ার আগে তোমাদের যেটা আমি বারবার বলে রাখি, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে দেখতে হবে, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্যাটার্ন কিরকম হচ্ছে। তো দেখো, যদি আমরা গ্রুপ সি, এটা হচ্ছে গ্রুপ সি, যদি কোশ্চেন আমরা দেখে নিই, তো জিকের দেখো এখানে আমাদের বিভিন্ন টাইপের কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। যেমন এটা দেখো, আমাদের কম্পিউটার থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? জিকে এর মধ্যে কম্পিউটার পার্ট থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করেছে। জেপিইজি এই কথাটির পুরো ফর্ম কি, তো এটা আমাদের কম্পিউটার থেকে কোশ্চেন। পরে দেখো, আমাদের রামসার সাইট কথাটি যেটির সঙ্গে যুক্ত, এটা আমাদের যেমন স্ট্যাটিক জিকে এবং জিওগ্রাফিও বলতে পারো, বা স্ট্যাটিক জিকে আমরা বলতে পারি, ঠিক আছে? তো এটা কিন্তু এখান থেকে আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করেছে স্ট্যাটিক জিকে থেকে। তো এটা আমাদের দেখো রামসার সাইট যেটার সঙ্গে সম্পর্কিত। তো রামসার সাইট তোমাদের আমি আগের যে সমস্ত আমাদের ব্যাচ গুলো রয়েছে, তোমরা যদি ক্লাস কেউ এখানে থেকে থাকো, তো জানো যে আমি বারবার বলেছি যে আমাদের 2রা যে আমাদের 2 তারিখে যে আমাদের বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়, যেটা আমাদের ইরানের রামসার বলে যে জায়গাটা রয়েছে, জলাভূমিকে কেন্দ্র করে আমাদের কিন্তু এই গঠিত হয়েছিল। সেটাই হচ্ছে আমাদের রামসার সাইট হিসাবে উল্লেখিত। বর্তমানে আমাদের দেখো 91 কিন্তু অলরেডি আমাদের কিন্তু 91 কিন্তু আমাদের ভারতে কিন্তু রামসার সাইট কিন্তু ঘোষণা হয়ে গেছে। তো এগুলো আমি তোমাদের ক্লাসে বলেছি, যারা আগে আমাদের ক্লাস করেছো তোমরা কিন্তু জানবে। তো যারা নতুন এই ব্যাচে জয়েন হবে তারাও কিন্তু তোমরা কিন্তু সম্পূর্ণ লিস্ট কিন্তু পেয়ে যাবে। টোটাল 91টা যে আমাদের বর্তমানে রামসার সাইট রয়েছে সবকটা লিস্ট পেয়ে যাবে, এবং রামসার সাইট কি সেগুলো কিন্তু তোমরা ক্লাসে বুঝতে পারবে। দেখো, পরবর্তী কোশ্চেন আমরা যদি দেখে নিই আর কি কি টাইপের কোশ্চেন এসেছে। দেখো, এখানে সায়েন্স থেকে জিজ্ঞাসা করেছে, তো সায়েন্সের স্যার তোমাদের এগুলো পড়াবে, সায়েন্সের যিনি স্যার আছেন, হ্যাঁ, ঠিক আছে? তারপর দেখো, যদি দেখি না, দেখো মাউন্ট এভারেস্ট ড্যাশে অবস্থিত। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? সকলেই আমরা জানি মাউন্ট এভারেস্ট কিন্তু নেপালে রয়েছে, ঠিক আছে? মাউন্ট এভারেস্ট কোথায় রয়েছে? নেপালে রয়েছে। দেখো, ধরিত্রী দিবস, আর্থ ডে, ঠিক আছে? বিশ্ব ধরিত্রী দিবস বা আর্থ ডে আমাদের কবে পালিত হয়? তো তোমাদের আমাদের যে ক্লার্কশিপের যে ব্যাচ ছিল আগের বছর, আমাদের 2024-এর যে ব্যাচ ছিল, ওখানে তোমাদের আমি নোটস দিয়েছিলাম বা পড়িয়েছিলাম। ওখানে জানো 3টে আমাদের কিন্তু ক্লার্কশিপ থেকে কিন্তু 3টে ডে দিয়েছিল। 3টে ডে কিন্তু নোটস থেকে আমার কমন এসেছিল, সেগুলো তোমাদের দেখাচ্ছি পরপর, ঠিক আছে? তো দেখো, এটা আমাদের ধরিত্রী দিবস কবে হয়ে যাবে? 22 এপ্রিল হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের 22 এপ্রিল কি হয়ে যাবে? ধরিত্রী দিবস। 5ই জুন আমাদের কি হয়? বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। 16ই সেপ্টেম্বর আমাদের কি পালিত হয়? আমাদের হচ্ছে কি পালিত হয় বলো দেখি, কমেন্ট বক্সে জানাও দেখি। 16ই সেপ্টেম্বর আমাদের কি পালিত হয়? ওজোন ডে, ঠিক আছে? কি পালিত হয়? আমাদের ওজোন ডে পালিত হয়, বিশ্ব ওজোন দিবস, ঠিক আছে? ওয়ার্ল্ড ওজোন ডে। ওজন মানে গ্রাম ওজন নয়, এটা আমাদের যে ওজন যে লেয়ার আছে সেই ওজনের কথা বলছি, ঠিক আছে? ওজন ডে পালিত হয়। আর দেখো, আমাদের 12ই মে কি পালিত হয়? আমাদের বিশ্ব নার্স দিবস পালিত হয়, ঠিক আছে? কি দিবস পালিত হয়? বিশ্ব নার্স দিবস পালিত হয়। তো আজকে আমি তোমাদের ডে গুলো সবকটা বুঝিয়ে দেব। আশা করি এইখান থেকে যতগুলো আবার আপকামিং মানে আমাদের যে পরীক্ষাগুলো হবে, মানে এই যে পরীক্ষাটা আসবে, সেখানে যদি তোমাদের ডে থেকে আবার কোশ্চেন পড়ে, তাহলে জানবে কিন্তু যে নোটসটা আজকে পড়িয়ে দিচ্ছি সেখান থেকে কিন্তু জিজ্ঞাসা করবে, ঠিক আছে?
তো এখানে আমি দেখো ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছিলাম, ক্লার্কশিপেও কিন্তু কমন এসেছিল, 3টে ডে দিয়েছিল, 3টে কিন্তু কমন এসেছিল। পরবর্তী দেখো যদি কোশ্চেন গুলো আমরা দেখে নিই, তো দেখো আমাদের কি বলছে, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে আমাদের নেই, ঠিক আছে, বা পশ্চিমবঙ্গে অবস্থিত নয়, বা কোন ন্যাশনাল পার্ক বা কোন সংরক্ষণ এলাকাটা আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গে নেই। তো কমেন্ট বক্সে জানাও তোমরা যদি কেউ জানো এটার উত্তর, চটপট একটু জানাবে তোমরা যে এটার উত্তর কোনটা হবে। সকলে উত্তর করো, দেখি কতজন উত্তর দিতে পারছো। তো দেখো এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের কিন্তু মানস হয়ে যাবে, ঠিক আছে। মানস কেন হবে বলো দেখি, মানস কোথায় আছে, এটা আমাদের আসামে রয়েছে, ঠিক আছে। আসামে কিন্তু আমাদের মানস ন্যাশনাল পার্ক কিন্তু রয়েছে। দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে ঝুম চাষ। ঝুম চাষ নিয়ে আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, ঝুম কি। তো ঝুম কি জিজ্ঞাসা করেছে, তো এটা আমাদের কি হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের এক ধরনের চাষের পদ্ধতি। দেখবে আমাদের নর্থ ইস্টের যে রাজ্যগুলো রয়েছে, নর্থ ইস্টের যে রাজ্যগুলো রয়েছে ওখানে কিন্তু এই ধরনের চাষের পদ্ধতি দেখা যায়। ওরা একটা জায়গায় কি করে, জমিগুলোকে পড়িয়ে, গাছপালা কেটে জমি পড়িয়ে সেখানে চাষ করে, আবার চাষ আবাদ হয়ে গেলে সেই জায়গা ফেলে রেখে চলে যায়। তো এটা একটা কিন্তু কি বলবো, এটা ফলে কিন্তু অনেক পরিবেশ নষ্টও হয়, এবং আমাদের কিন্তু পরিবেশের পক্ষেও কিন্তু অনেকটা ক্ষতিকারক। যাই হোক, এই পদ্ধতিতে চাষ কিন্তু মনে রাখবে আমাদের নর্থ ইস্টের স্টেট গুলোতে দেখা যায়। এছাড়া এই ঝুম চাষের মতো অন্য নাম নিয়েও কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যায়। তো এর কিন্তু লিস্ট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের যখন নোটস দেবো দেখবে ঝুম চাষের মতোই কিন্তু আমাদের বিভিন্ন নামে কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের চাষ পদ্ধতি হয়ে থাকে, আলাদা নাম নিয়ে। কিন্তু ঝুম চাষটা আমাদের কোথায় হয়, নর্থ ইস্টের যে রাজ্যগুলো রয়েছে আমাদের, আসাম থেকে শুরু করে নাগাল্যান্ড, এই সমস্ত জায়গাগুলোতে এই ঝুম চাষ কিন্তু দেখা যায়। দেখো পরবর্তী কোশ্চেন জিজ্ঞাসা করছে, ইল্লোরা গুহা কোন রাজ্যে অবস্থিত। তো সকলেই আমরা জানি কি এটা আমাদের কিন্তু মহারাষ্ট্রে কিন্তু অবস্থিত। পরবর্তী দেখো আমরা যদি কোশ্চেন দেখে নিই, তো দেখতে পাবো যে অ্যালফ্রেড নোবেল কি উদ্ভাবন করেছিলেন। দেখো বিভিন্ন আবিষ্কার থেকে জিজ্ঞাসা করেছে। তো আমাদের অ্যালফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন, ডিনামাইট আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। তো কি হয়ে যাবে সঠিক উত্তর, তো দেখো এটা আমাদের সঠিক উত্তর ডিনামাইট হয়ে যাবে। দেখো এই অ্যালফ্রেড নোবেল এনার নামেই কিন্তু আমাদের প্রত্যেক বছর ডিসেম্বর মাসে 10ই ডিসেম্বর আমাদের কি পালিত হয়, আমাদের কি দেওয়া হয়, নোবেল পুরস্কার ঘোষণা করা হয়, বা নোবেল প্রাইজ কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। নোবেল পুরস্কার আমাদের কিন্তু প্রত্যেক বছর ডিসেম্বর মাসে কিন্তু এই অ্যালফ্রেড নোবেলের নামে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়। ইনি কিন্তু আমাদের ডিনামাইট আবিষ্কার করেছিলেন। দেখো পরবর্তী কোশ্চেন, এটা তো আমরা কমেন্ট বক্সে জানাও যে ভিক্টোরিয়া জলপ্রপাত এটা আমাদের কোন দেশে অবস্থিত, রাশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ব্রাজিল। তো কোন দেশে আমাদের ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে। দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছে। 14 নম্বর কোশ্চেন দেখো, যে গ্যাস সর্বাধিক পাইপে আমাদের সব থেকে বেশি উপস্থিত থাকে, প্রায় 78%। আমরা জানি কি নাইট্রোজেন আমাদের বাতাসে কিন্তু উপস্থিত থাকে, তার পরবর্তী পজিশনে রয়েছে আমাদের অক্সিজেন বা O2। আর আমাদের নাইট্রোজেন কত থাকে, 78% কিন্তু আমাদের নাইট্রোজেন থাকে। পরবর্তী দেখো আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করেছে সিএনজি। সিএনজির ফুল ফর্ম জিজ্ঞাসা করেছে, একটা করে আমাদের জানো ফুল ফর্ম কিন্তু জিজ্ঞাসা করে, তোমাদের ফুল ফর্মের লিস্ট তোমাদের দিয়ে দেব, তো ওগুলো ভালো করে পড়বে, ওখান থেকে কিন্তু কোশ্চেন কমন জিজ্ঞাসা করে। দেখো সিএনজির অর্থ কি হয়ে যাবে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হয়ে যাবে, ঠিক আছে। যারা অপশন ডি বলছে একদম কারেক্ট। দেখো পরবর্তী আমরা যদি কোশ্চেন দেখে নিই, দেখো পার্ট 2 এ কি থাকবে, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন থাকবে, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর দেখো যদি দেখে নিই, দেখো ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী অন্তর্দেশীয় ক্ষেপণাস্ত্র কোনটা, এটা আমাদের আইসিবিএম জিজ্ঞাসা করেছে, বুঝতে পারলে। আমাদের দেখো বিভিন্ন এখন আমাদের বর্তমানে পরমাণু অস্ত্রবাহী অনেকগুলো মিসাইল রয়েছে, তখনকার সময় দেখো একটাই ছিল হয়তো, কিন্তু বর্তমানে ভারতের হাতে অনেক টাইপের মিসাইল রয়েছে যেগুলো পরমাণু অস্ত্র নিয়ে যেতে পারে। যেমন ধরো তোমরা ব্রহ্মস বলতে পারো, ঠিক আছে, ব্রহ্মস। তারপর ধরো তোমরা বলতে পারো
ও ব্রহ্মস ছাড়া এই যে ব্রহ্মস দেখো রয়েছে, ব্রহ্মস ছাড়াও আমাদের পরমাণু নিয়ে যেতে পারে, যেমন হচ্ছে ধরো অগ্নি নিয়ে যেতে পারে, ঠিক আছে, অগ্নি। তো এটা আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, অগ্নি হয়ে যাবে। দেখো আইসিবিএম টা কি জিনিস, আইসিবিএম মনে রাখবে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, ঠিক আছে। এই দেখো ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এটা আমাদের এক মহাদেশ থেকে আর এক মহাদেশে গিয়ে কিন্তু নিক্ষেপ হতে পারে। ধরো আমরা এশিয়া থেকে ভারতবর্ষের, ধরো এই এশিয়া আমাদের ভারতবর্ষ থেকে এই মিসাইলটাকে লঞ্চ করলাম, ধরো ওড়িশার এই জায়গা থেকে আমরা মিসাইল একটা লঞ্চ করলাম, এটা গিয়ে কিন্তু মনে রাখবে ইউরোপ মহাদেশের যে কোনো জায়গায় গিয়ে কিন্তু এটা আঘাত হানতে পারে। তো এক মহাদেশ থেকে আর এক মহাদেশে যেতে পারে। তো এর রেঞ্জ মনে রাখবে, অগ্নি 5 এর রেঞ্জ 5,000 কিলোমিটার থেকে 8,000 কিলোমিটার পর্যন্ত কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। এটা কিন্তু পরমাণু অস্ত্র নিয়ে যেতে পারে। আর ঠিক একইভাবে দেখো ভারতের ব্রহ্মস, এটা কিন্তু একটা কি, এটা আমাদের আমাদের কিন্তু সুপার ফাস্ট সুপারসনিক ক্রুজ মিসাইল, মনে রাখবে এটা কিন্তু আমাদের ক্রুজ মিসাইল। এর রেঞ্জ বেশি হয় না, এর রেঞ্জ মোটামুটি 300 কিলোমিটারের কাছাকাছি কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তো এগুলো আমাদের কিন্তু জানতে হবে, এই টাইপের কোশ্চেন গুলো আমাদের প্রচুর জিজ্ঞাসা করবে। দেখো পরবর্তী, নাসার যে মহাকাশযানটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি, এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স তখনকার সময় কিন্তু জিজ্ঞাসা করেছিল। তারপর দেখো এখানে জিজ্ঞাসা করছে 13ই আগস্ট 2014 সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়। তো এটা আমাদের কি হয়ে যাবে, আগে আমাদের পরিকল্পনা কমিশন ছিল, এখন বর্তমানে কি হয়ে গেছে, আমাদের নীতি আয়োগ হয়ে গেছে, ঠিক আছে, নীতি আয়োগ হয়ে গেছে। তো এটাই আমাদের ফুল ফর্ম, এই যে নীতির ফুল ফর্ম দিয়েছে দেখো, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমিং ইন্ডিয়া আয়োগ, ঠিক আছে। তো এটা এখন কিন্তু আমাদের বর্তমানে হয়ে গেছে। পরবর্তী দেখো আমরা কোশ্চেন যদি দেখে নিই, দেখো 26শে নভেম্বর 2014 18তম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে, তখনকার সময় কিন্তু জিজ্ঞাসা করেছিল। তো তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্সে করাই, তোমরা জানো যারা আমার ক্লাস করো, যে আমাদের সার্ক, ঠিক আছে, সার্ক, তারপর হচ্ছে বিমস্টেক, বিমস্টেক, ঠিক আছে, এই সমস্ত যে মিটিং গুলো হয়, ঠিক আছে। তারপর রিসেন্ট আমাদের জানো হচ্ছে G7, ঠিক আছে, G7 আমি তোমাদের কমন দিয়েছিলাম ক্লার্কশিপ পরীক্ষায় আগের বছর, আমাদের যে কোশ্চেন তোমাদের করিয়েছিলাম সেখানে বলেছিলাম যে এই কোশ্চেনটা এবছর আসবে, এটা ক্লার্কশিপ পরীক্ষায় কিন্তু কমন এসেছে, ঠিক আছে। তো এই ধরনের যে সামিট গুলো আমাদের হয়, সার্ক থেকে শুরু করে বিমস্টেক, G7, ঠিক আছে, ইত্যাদি যে আমাদের তারপর হচ্ছে G20, তো এগুলো আমাদের কোথায় হয়, এগুলো কিন্তু প্রচুর জিজ্ঞাসা করে। এরকম আরো অনেক সংস্থা রয়েছে যেগুলোর মিটিং আমাদের প্রত্যেক বছর হয়, ঠিক আছে। তো এখানে দেখো সার্ক জিজ্ঞাসা করেছে, হয়তো তোমাদের এবারে হচ্ছে G7টাই জিজ্ঞাসা করতে পারে, বা আমাদের সার্ক জিজ্ঞাসা করতে পারে, বিমস্টেকটা জিজ্ঞাসা করতে পারে। তো বিভিন্ন টাইপের এগুলো আমাদের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করে। দেখো পরবর্তী কোশ্চেন, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি। তো এটা আমাদের সকলেই জানো, 2014 সালে আমাদের তেলেঙ্গানা লাস্ট কিন্তু গঠিত হয়েছে, রাজ্য হিসাবে আমাদের তেলেঙ্গানা গঠিত হয়েছে, এবং 2019 সালে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর ভেঙে কিন্তু লাদাখ এবং কাশ্মীর কিন্তু আলাদা হয়ে গেছে, ঠিক আছে। তো এই দুটো আমাদের মনে রাখবে, লাদাখ এবং জম্মু অ্যান্ড কাশ্মীর, এই দুটো কিন্তু আলাদা হয়েছে 2019 সালে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কেন্দ্র শাসিত অঞ্চল, এটা আমাদের কেন্দ্র শাসিত অঞ্চল, কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে আমাদের গড়ে উঠেছে। আর এখানে আমাদের দেখো রাজ্য হিসাবে বলেছে, তো রাজ্য হিসাবে বললে কি হয়ে যাবে, তেলেঙ্গানা অবশ্যই হয়ে যাবে, যেটা অন্ধ্রপ্রদেশ ভেঙে কিন্তু হয়েছে, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ ভেঙে আমাদের তেলেঙ্গানা তৈরি হয়েছে 2014 সালে, এটা খেয়াল রাখ। দেখো পরবর্তী কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, রজার ফেডেরার কোন খেলার সাথে যুক্ত। তো সকলেই জানো বিশ্ববিখ্যাত টেনিস খেলোয়াড়, যিনি এখন তার আর র্যাঙ্ক কিন্তু নেই খুব একটা, বয়স হয়ে গেছে, খেলাও অনেকটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তো আমাদের রজার ফেডেরার, দেখো আমাদের কোন যিনি হচ্ছে আমাদের সুইজারল্যান্ডের খেলোয়াড়, ঠিক আছে, কোন দেশের খেলোয়াড় ছিলেন, সুইজারল্যান্ডের বিখ্যাত টেনিস খেলোয়াড় ছিলেন, যিনি হচ্ছে আমাদের টেনিসের সাথে কিন্তু যুক্ত, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেনও দিয়ে দিতে পারে যে আমাদের পার্সোনালিটি, পার্সোনালিটি বলতে তোমাদের একটা টপিক পড়িয়ে থাকি,
ঠিক আছে। পার্সোনালিটি বলে তোমাদের একটা টপিক করে থাকে, যে বিশেষ ব্যক্তিত্ব, বাংলায় কি বলা হয়, বিশেষ বিশেষ যারা ব্যক্তিত্ব যারা রয়েছে, ঠিক আছে, ব্যক্তিত্ব যারা রয়েছে এই টাইপের, যেমন ধরো রজার ফেডারার দিতে পারে, তারা বললো লিওনেল মেসি কোন খেলার সাথে যুক্ত, তারপর ধরো জিজ্ঞাসা করতে পারে এই টাইপের, তারপর ধরো টেনিস খেলোয়াড়ের সঙ্গে ধরো জিজ্ঞাসা করতে পারে, আমাদের যেমন এখন জ্যানিক সিনার, বর্তমানে আমাদের টেনিসে 1 নম্বর র্যাঙ্ক রয়েছে জ্যানিক সিনার, তার কথাও জিজ্ঞাসা করতে পারে যে জ্যানিক সিনার কোন খেলার সাথে যুক্ত। তো এই টাইপের রিসেন্ট কোশ্চেন গুলো জিজ্ঞাসা করতে পারে। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের আপেক্ষিকতা বা তথ্যের কার সাথে জড়িত, তো এটা আমাদের দেখো আবিষ্কার থেকে কিন্তু জিজ্ঞাসা করেছে, তো এটা আমাদের সকলেই জানা কি হয়ে যাবে, তো এটা আমাদের আইনস্টাইন হয়ে যাবে, ঠিক আছে, আইনস্টাইন হয়ে যাবে। দেখো পরবর্তী কোশ্চেন আমরা যদি দেখে নিই, মৈত্রী এক্সপ্রেস, দেখো আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে চলে মৈত্রী এক্সপ্রেস, তো মৈত্রী এক্সপ্রেস 2 এটা কোন জায়গার মধ্যে চলে, তো এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। দেখো তেলেঙ্গানা রাজ্য আবার জিজ্ঞাসা করেছে একই কোশ্চেন, দেখো কবে ভাগ হয়েছে জিজ্ঞাসা করেছে, মানে কোনটা নবগঠিত রাজ্য এবং কত সালে হয়েছে, এইসবই বললাম যে 2014 সালে কিন্তু হয়েছে, একই জিনিস জিজ্ঞাসা করেছে। আচ্ছা তারপর দেখো একটা সোজা কোশ্চেন করেছে, ভারতের জাতীয় পাখি কোনটা, তো ভারতের জাতীয় পাখি কি হবে বলো দেখি, কমেন্ট বক্সে সকলেই আনসার করবে তোমরা, তোমরা যারা জানো কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে উত্তর করতে থাকো, ঠিক আছে। তো আমাদের ভারতের জাতীয় পাখি কি হয়ে যাবে, সকলেই জানো আমাদের কিন্তু ময়ূর হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের ভারতের ভারতের এবং পশ্চিমবঙ্গের, ঠিক আছে, যত আমাদের পশু পাখি, ঠিক আছে, তারপর গাছ এগুলো আছে, আমাদের জাতীয় গাছ পশ্চিমবঙ্গ এবং ভারতের সবকটা কিন্তু আমি তোমাদের আজকে কিন্তু পড়িয়ে দেব, ঠিক আছে, একদম। সায়ন্তিনা বলছে কিন্তু ময়ূর, ঠিক আছে, একদম। তো দেখো পরের কোশ্চেন যদি আমরা দেখে নিই, কোন জাতীয় নেতা 2024 সালে মরণোত্তর ভারত রত্ন সম্মানে ভূষিত হয়েছে, দেখো সেই সময়কার জিজ্ঞাসা করেছে, এবছর তোমাদের কিন্তু জিজ্ঞাসা করবে 2024-এ জিজ্ঞাসা করতে পারে, কারণ 2024-এর পর আমাদের কিন্তু আর এখনো পর্যন্ত ভারত রত্ন এবছর ঘোষণা হয়নি। যদি এবছর ঘোষণা হয় 2025-এ, তাহলে তোমাদের কিন্তু ক্লাসে পড়িয়ে দেব, আর তোমাদের 2014টাও কিন্তু না হলে কিন্তু পড়িয়ে দেবো। 2024-এ আমাদের এবছর 5 জন কিন্তু আমাদের ভারত রত্ন পেয়েছেন, ঠিক আছে, আমাদের স্বামী স্বামীনাথন যিনি আমাদের গ্রিন বিপ্লবের জনক তিনি পেয়েছেন, ঠিক আছে, এরকম অন্যান্য ব্যক্তিরা কিন্তু আমাদের 2024 সালে পেয়েছেন। এবং 2024 সালে বলে রাখি, আমি তোমাদের ক্লাসশিপে নোটস দিয়েছিলাম, ওখান থেকেও কিন্তু নানাজি দেশমুখ, ঠিক আছে, 2024 এবং 19 বলে দিয়েছিলাম যে তোমাদের করে রাখবে, কারণ 19-এর পর 2024 দেওয়া হয়েছে, তো দুটোই করে রেখেছিলাম, এখানে কিন্তু ক্লার্কশিপে জিজ্ঞাসা করেছে। দেখো পরবর্তী আমাদের কোশ্চেন কি আছে, কোনটি দেশের ত্রয়োদশতম মুখ্য বন্দর হয়েছে, তো আমাদের বর্তমানে 13টা মেজর বন্দর রয়েছে, জানো, পোর্ট রয়েছে, তো 13তম বন্দর কোনটা হয়েছে কিন্তু জিজ্ঞাসা করেছে। দেখো আরেকটা সোজা কোশ্চেন, আনন্দ মঠের লেখক কে, এই টাইপের আমাদের মনে রাখবে বুকস অ্যান্ড অথর্স, ঠিক আছে, বুকস অ্যান্ড অথর্স কিন্তু আমাদের জিজ্ঞাসা করবে। তো এই টাইপের দেখো আমাদের বুকস অ্যান্ড অথর জিজ্ঞাসা করবে, এটা তোমরা কমেন্ট বক্সে জানাও। আনন্দ মঠের লেখককে অনেকবার তোমাদের পড়িয়েছি, তো এটা আমাদের কি হয়ে যাবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে। দেখো এর মধ্যে কোন দেশে গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করা হয়, দেখো গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব, এটা দেখি তোমরা কমেন্ট বক্সে জানাও, তোমরা যদি জানো যে গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব কোন দেশে পালিত হয়। খুবই সোজা একটা কোশ্চেন, দেখো অস্ট্রেলিয়া হয়ে যাবে, ঠিক আছে, অস্ট্রেলিয়া হয়ে যাবে। অস্ট্রেলিয়া কিন্তু আমাদের, দেখো অস্ট্রেলিয়া কি হয়, আমাদের অস্ট্রেলিয়া কোন দিকে অবস্থিত, এই জায়গাটা অবস্থিত, এই যে আমাদের মাঝখান দিয়ে যে রেখা গেছে, আমাদের ভারত কোন জায়গায় রয়েছে, ভারত এই ওপরে রয়েছে, এবং অস্ট্রেলিয়া কিন্তু এই নিচের দিকে রয়েছে, তো আমাদের এটা কি নর্থ, আর এটা হচ্ছে আমাদের সাউথ, তো নর্থের দিকে আমাদের কিন্তু ইন্ডিয়া রয়েছে এবং অন্যান্য কান্ট্রি গুলো রয়েছে, কিন্তু অস্ট্রেলিয়া মনে রাখবে সাউথের দিকে রয়েছে, মানে আমাদের নিচের দিকে থাকায়, তো কি হবে, তো এখানে যখন আমাদের শীতকাল চলে, এখানে কিন্তু গ্রীষ্মকাল চলে,
ঠিক আছে। তো সেই জন্য দেখো শীতকালে আমাদের কি হয়, আমাদের দেশে কি হয়, শীতকালে আমাদের কি হয় বলো দেখি, শীতকালে আমাদের কি হয়, আমাদের 25 ডিসেম্বর আমরা পালন করে থাকি শীতকালে, দেখবে 25শে ডিসেম্বর, ঠিক আছে, 25শে ডিসেম্বর। তো এখানে কি হয়, এখানে গ্রীষ্মকালে পালিত হয়, অস্ট্রেলিয়াতে কি হয় গ্রীষ্মকাল। দেখো মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কি আবিষ্কার করেন, তো এটা হিস্ট্রির কোশ্চেন, আমি লেফট করছি, ঠিক আছে, হিস্ট্রি স্যার তোমাদের হিস্ট্রি পড়াবে, তো ওগুলো আমি পড়াবো না, ঠিক আছে, যেহেতু আমার স্ট্যাটিস্টিকে কারেন্ট অ্যাফেয়ার্সই সাবজেক্ট। আচ্ছা এখানে দেখো আমাদের গ্রুপ ডির কোশ্চেন দিয়েছি তোমাদের, আগেরটা হচ্ছে গ্রুপ সি ছিল, এটা হচ্ছে আমাদের গ্রুপ ডির কোশ্চেন। যেমন দেখো এটা আমাদের জিজ্ঞাসা করেছে পর্ণমোচী গাছে কি হয়, এগুলো সব ভূগোলের কোশ্চেন, ঠিক আছে। বিগ ব্যাং থিওরি, তো এটা সকলে বলো দেখি, এটা আমাদের ব্রহ্মাণ্ডের সৃষ্টি, ঠিক আছে। তারপর দেখো আমাদের ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য যে এমআইসি নিঃসরণ করো সেটা কি, তো এটা সকলেই জানো মিথাইল আইসোসায়ানাইড, ঠিক আছে, মিথাইল আইসোসায়ানেট, তো এটা আমাদের কি হয়ে যাবে মিথাইল আইসোসায়ানেট, ঠিক আছে, এটা কিন্তু আমাদের অপশন বি হয়ে যাবে। দেখো পরবর্তী আমাদের বলছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, তো আমাদের দেখো নাইট্রাস অক্সাইড NO2, যেটা আমাদের লাফিং গ্যাস বলি, কার্বন ডাই অক্সাইড, মিথেন, সবই কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু হাইড্রোজেন কিন্তু আমাদের গ্রিন হাউস গ্যাস হবে না, হাইড্রোজেন, নাইট্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো কিন্তু আমাদের গ্রিন হাউস গ্যাস নয়, মনে রাখবি এই দুটো অপশনই দেয়, হাইড্রোজেন এবং নাইট্রোজেন, ঠিক আছে, দুটো মাথায় রাখবে, এই দুটো অপশনই কিন্তু দেয়। দেখো কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে, এগুলো সব আমাদের সায়েন্সের কোশ্চেন, এগুলো আমি বলছি না। দেখো ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়, তো এগুলো সব সায়েন্সের। দেখো পরবর্তী স্ট্যাটিস্টিকের কোশ্চেন, ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক, তো ক্যাঙ্গারু সকলেই জানো কি অস্ট্রেলিয়ার প্রতীক, ঠিক আছে, তো অস্ট্রেলিয়ার প্রতীক, সায়েন্সের বা হিস্ট্রির যেগুলো স্যারেরা আছে তোমাদের কিন্তু ওগুলো তোমাদের ওই স্যারেরা কিন্তু পড়াবে, ঠিক আছে। দেখো এগুলো সবকটাই আমি তোমাদের জানি, কিন্তু আমি এগুলো বলবো না কারণ এগুলো সায়েন্সের কোশ্চেন। দেখো পৃথিবীর গভীরতম হ্রদ কোনটা, তো আমাদের তোমাদের হ্রদ চ্যাপ্টার যখন পড়াবো, হ্রদ টপিক যখন তোমাদের পড়াবো, হ্রদের যত লিস্ট আছে, যতগুলো হ্রদ রয়েছে ভারতে এবং অন্যান্য বিশ্বের যে গুরুত্বপূর্ণ হ্রদ গুলো আছে সমস্ত কিন্তু ওই নোটস এর মধ্যে পেয়ে যাবে তোমরা। তো পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ কোনটা আমরা সকলেই জানি বৈকাল হ্রদ, ঠিক আছে, বৈকাল হ্রদ হয়ে যাবে। দেখো নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, দেখো এটাও আমাদের সায়েন্সের কোশ্চেন, তো এটা আমরা কিন্তু করব না। ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা, এটা পলিটি থেকে দিয়েছে, এটাও আমরা কিন্তু লেফট করব, ঠিক আছে, লেফট করছি আমি, কারণ এগুলো আমার কোশ্চেন নয়। দেখো পরবর্তী কোশ্চেন আমি যেটা বলবো, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় সেটির দ্বারা, তো এটারও যখন আমি তোমাদের নোটস দেব যে কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয়, ঠিক আছে, কোন যন্ত্র দিয়ে কি মাপা হয়, কোন যন্ত্র দিয়ে কি মাপা হয়, তো এটা যখন তোমাদের নোটস দেব দেখবে তোমরা কিন্তু পেয়ে যাবে ভূমিকম্পের তীব্রতা, এটা আমাদের কি হয়ে যাবে সিসমোগ্রাফ হয়ে যাবে, ঠিক আছে, সিসমোগ্রাফ একদম। সায়ন, ইতা সাহা, বিশ্বজিৎ ভুইয়া, রিয়া শেখ, রাজীব তোমরা সকলেই কমেন্ট করছো একদম। তো দেখো পরবর্তী দেখো যদি আমরা দেখে নিই, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স যদি দেখে নিই, পার্ক স্ট্রিটের নতুন নামকরণ কি করা হয়েছে, তো এটা আমরা সকলে জানি মাদার টেরেসা সরণি কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেন গুলো আমাদের কলকাতা রিলেটেড কিন্তু জিজ্ঞাসা করতে পারে, কলকাতা বা আমাদের ধরো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে সমস্ত কোশ্চেন এগুলো কিন্তু আমাদের জিজ্ঞাসা করতে পারে, করবে আর কি, ঠিক আছে। তারপর দেখো আমাদের জুন 2014-তে কেন্দ্রীয় সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক গভর্নরশিপ ভারতীয় গভর্নর কে নিযুক্ত হয়েছে, তো তখনকার জিজ্ঞাসা করেছে 2014। তো দেখো এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স। সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা, দেখো হিস্ট্রি থেকে দিয়েছে। দেখো 20 নম্বর কোশ্চেন, ধ্যানচাঁদ যে খেলার সাথে যুক্ত ছিল, দেখো
আগের তোমাদের ক্লার্কশিপের যে শিপ ছিল, ক্লার্কশিপ মানে ক্লার্কের যে পোস্টটা ছিল, সেখানেও ব্যক্তিত্ব থেকে কোশ্চেন এসেছিল। ঠিক আছে, এখানেও কিন্তু দেখো ওখানে তোমাদের রজার ফেডারার জিজ্ঞাসা করেছিল, এখানে তোমাদের ভারতীয় খেলোয়াড় জিজ্ঞাসা করেছে ধ্যানচাঁদ। তো আমাদের কি হয়ে যাবে, হকির জাদুঘর ধ্যানচাঁদ। তার একটা বিখ্যাত বই আছে, মনে রাখবে, সেটাকে কি বলা হয়, গোল বলা হয়। ঠিক আছে, গোল। দেখো, গতিধারা প্রকল্পটি ড্যাশ সরকার চালু করেছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। তো গতিধারা প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে, যেটা হচ্ছে ভর্তুকি দেওয়া হবে গাড়িতে। ধরো তুমি গাড়ি চালাতে পারো, তো গাড়ি নিয়ে জীবন জীবিকা চালু করতে চাইছো, তো সেক্ষেত্রে তুমি গতিধারা প্রকল্পের অধীনে তুমি কিন্তু লোন পেতে পারবে গাড়ি কেনার জন্য। দেখো পরের কোশ্চেন, মৌসুমী ফসল জিজ্ঞাসা করেছে, এগুলো ভূগোলের কোশ্চেন। রাজ্য সরকারের মন্ত্রীটা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? তো দেখো, রাজ্য সরকারের মন্ত্রীটা কার কাছে দায়বদ্ধ থাকে, এটা আমাদের পলিটি থেকে কোশ্চেন। তো এগুলো আমি করাচ্ছি না, ঠিক আছে, তোমাদের পলিটি স্যার যে পড়াবে তিনি করাবে। দেখো, মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়ে দিয়েছিল কত সালে? মোহনবাগান ব্রিটিশ দলকে হারিয়েছিল, বলো দেখি। 24-এর কোশ্চেন কে উত্তর দিতে পারবে? দেখি জানাও দেখি, 24-এর কোশ্চেন কে উত্তর দিতে পারে? 1911 সালে, একদম 1911 হয়ে যাবে। দেখো, কৌলিন্য প্রথা, এগুলো হিস্ট্রি কোশ্চেন। প্লেইং ইট মাই ওয়ে, দেখো বুকস অ্যান্ড অথর্স আগে তোমাদের ক্লার্কশিপেও কিন্তু দিয়েছিল, এখানেও দেখো বুকস অ্যান্ড অথর্স কিন্তু দিচ্ছে। ঠিক আছে, তো এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের এটা আমাদের সচিন তেন্ডুলকার হয়ে যাবে। ঠিক আছে, প্লেইং ইট মাই ওয়ে সচিন তেন্ডুলকারের লেখা। আর সৌরভ গাঙ্গুলির লেখা বই হচ্ছে ওয়ান সেঞ্চুরি ইজ নট এনাফ। ঠিক আছে, ওয়ান সেঞ্চুরি ইজ নট এনাফ, তো এটা হচ্ছে লেখা। দেখো পরবর্তী কোশ্চেন, এটা আমাদের সায়েন্সের কোশ্চেন। বিশ্বভারতী অবস্থিত ড্যাশ জেলায়? তো সকলেই জানো বিশ্বভারতী, কবিগুরুর বিশ্বভারতী কোন জেলায় অবস্থিত? কি হয়ে যাবে, বলো কোন জেলায় বিশ্বভারতী? তো এটা আমাদের সকলেই জানো, বীরভূম জেলা হয়ে যাবে। দেখো পরবর্তী কোশ্চেন, পৃথিবী নিজে তার অক্ষের দিকে আবর্তন করে, তাকে কি বলা? এটা আমাদের জিওগ্রাফির কোশ্চেন। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠার স্রষ্টা কে ছিলেন? দেখো এটা সোজা কোশ্চেন, কি হয়ে যাবে এটা বলো দেখি, বেঙ্গল কেমিক্যালস। তো কি হবে বলো দেখি, প্রতিষ্ঠাতা দিয়ে দিয়েছে একদম প্রফুল্ল চন্দ্র রায়। ঠিক আছে, প্রফুল্ল চন্দ্র রায়। তো বুঝতে পারছো, তাহলে এই টাইপের কোশ্চেন গুলো আমাদের কিন্তু জিজ্ঞাসা করেছে জিকে তে। কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা একটু ভালো করে পড়ো, আমি তোমায় বলছি তোমরা চোখ বুঝিয়ে 30-এ 30 পেতে পারো। কোশ্চেন দেখে বুঝতে পারলে তো 30-এ 30 কিন্তু অনায়াসই পেতে পারে। ঠিক আছে, তো দেখো তাহলে 30-এ 30 মুখে বললে তো হবে না, তো আমাকে করে দেখাতে হবে। তো সেই জন্য কিন্তু আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে, এবং হার্ড ওয়ার্কের পাশাপাশি কিন্তু আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে। ঠিক আছে, গাধার মতো শুধু খাটলে হবে না, তার সঙ্গে কিন্তু আমাদের স্মার্ট পদ্ধতিতে কিন্তু পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তো আমরা কিভাবে এই জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা রেডি করব? ঠিক আছে, এই যে আমরা সাবজেক্ট দেখলাম, জিকে তে 15 নম্বর থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের 15 নম্বর থাকবে। তাহলে এই পার্টটা আমরা কিভাবে তৈরি করব? দেখো, এই পার্টটা আমি তোমাদের দুই ভাবে তৈরি করাবো। এক হচ্ছে কি, এক হচ্ছে আমরা থিওরি আকারে পড়বো, ঠিক আছে, থিওরি আকারে পড়বো, এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা এমসিকিউ প্রচুর সলভ করব। ঠিক আছে, এমসিকিউ প্রচুর কিন্তু সলভ করব। তো দেখো, আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এমন একটা সাবজেক্ট, এটা কিন্তু আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা 8 পাস করে কিন্তু আমরা কিন্তু এই সাবজেক্টটা দেখতে পাই। তো এটা আমাদের কাছে নতুন, যারা কম্পিটিটিভ লাইনে আছো তারা পরিচিত, কিন্তু যারা নতুন আছো তাদের বলছি, তো এটা আমাদের কাছে একেবারেই নতুন। তো এটার জন্য কিন্তু আমাদের পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি? কারেন্ট অ্যাফেয়ার্স মানে সাম্প্রতিক যে আমাদের ভারত, পশ্চিমবঙ্গ তথা বহির্বিশ্বে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। স্পোর্টসে হতে পারে,
সেটা আমাদের বিভিন্ন ধরনের, ধরো এই যে আমাদের প্লেন দুর্ঘটনা ঘটেছে, ঠিক আছে, আহমেদাবাদে যে প্লেন দুর্ঘটনা, এটা তোমাদের জিজ্ঞাসা করতে পারে যে সম্প্রতি আমাদের যে প্লেন দুর্ঘটনা ঘটলো সেটা আমাদের কোন বিমানবন্দর থেকে এই দুর্ঘটনাটা ঘটেছে, ঠিক আছে, বুঝতে পারলে? তো এই টাইপের যে আমাদের বহির্বিশ্ব এবং ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে কি ঘটনা ঘটছে, তো এগুলো কিন্তু আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এটাই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এবার তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমি যেটা বলে থাকি, অন্তত তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স 6 থেকে 8 মাস কিন্তু অন্তত পড়তেই হবে, ঠিক আছে। 6 থেকে, যেদিন পরীক্ষা হবে সেই দিন থেকে প্রায় অন্তত 6 থেকে 8 মাস, খুব যদি ভালো যদি প্রিপারেশন নিতে চাও 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়ে রাখতে হবে, ঠিক আছে। 6 থেকে 8 মাস, যারা অনেকে বলে স্যার এত পড়বো কি করে, তো সেই জন্য তাদেরকে বলছি খুব কম করে হলো 6 থেকে 8 মাস। আর যদি ভালো করে করতে চাও তাহলে 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে কিন্তু ভালোভাবে কিন্তু পড়তে হবে, ঠিক আছে, যদি 30-এ 30 তুলতে চাও। এবার দেখো আমরা তাহলে কিভাবে করব। তো প্রথমত আমরা কিন্তু থিওরি পড়বো, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর থিওরি কিন্তু আমরা পড়বো। তো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন ধরো অ্যাপয়েন্টমেন্ট, যেগুলো দেখলে অ্যাপয়েন্টমেন্ট, পুরস্কার, বিভিন্ন কমিটি, সম্মেলন, যেমন দেখলে সম্মেলন থেকে কোশ্চেন এসছে আমাদের স্যার থেকে জিজ্ঞাসা করেছে, এই সম্মেলন, যৌথ সামরিক মহড়া, স্পোর্টস মানে হচ্ছে খেলা, জনপ্রিয় প্রকাশিত বই যেগুলো প্রকাশিত হচ্ছে, বিভিন্ন ব্র্যান্ড অ্যাম্বাসাডার, বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার যারা নিযুক্ত হচ্ছেন, এই সমস্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে যে গুরুত্বপূর্ণ যে টপিক গুলো রয়েছে, যেগুলোর ওপর থেকে কোশ্চেন আসে। এছাড়া ধরো আমাদের বিভিন্ন হচ্ছে ফিল্ম, ঠিক আছে, আমাদের ফিল্ম থেকে যে সমস্ত পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে, এগুলো থেকেই আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে দেখা গেছে, ঠিক আছে। কোশ্চেন কমন পাবো স্যার, একদম। মোটামুটি দেখো আমি করোনার সময় থেকে কিন্তু অনলাইন টিচিং এর সাথে যুক্ত, ঠিক আছে। এই অনলাইন টিচিং পড়ানোর সঙ্গে করোনার সময় থেকে 2019-20 পর থেকে কিন্তু যুক্ত। এর আগে কিন্তু আমি মানে এই 9-10 এগুলো কিন্তু পড়াতাম। এখন যদি আর 9-10 আর পড়াই না, ঠিক আছে। মাধ্যমিক দেওয়ার পর থেকে আমি 9-10 এগুলো সব পড়াতাম, এখন আর পড়াই না। এখন শুধুমাত্র কম্পিটিটিভ লাইনের এই স্টুডেন্টদেরই পড়িয়ে থাকি, ঠিক আছে, স্যারের এতেই পড়িয়ে থাকি। তো 2019-20 পর থেকে কিন্তু আমি পড়ানো শুরু করি। তারপর মোটামুটি কিন্তু আমাদের সাকসেস রেট কিন্তু খুবই ভালো, প্রচুর কিন্তু কোশ্চেন কমন এসেছে, তোমাদের কাছে শেয়ার করব, সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোশ্চেন কমন পরীক্ষায় আসছে কিনা, ঠিক আছে। তো তাহলে বুঝতে পারলে থিওরি আকারে আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, এছাড়া এমসিকিউ সলভ করতে হবে। দেখো শুধু থিওরি পড়লে তো হবে না, তাহলে এমসিকিউ সলভ করতে হবে। এমসিকিউ কি করব না, এমসিকিউ দেখো আমি তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ কিন্তু করিয়ে থাকি, যেখানে আমরা কিন্তু 200 থেকে 300টা কিন্তু কোশ্চেন প্রত্যেক মাসে কিন্তু তোমাদের সপ্তাহে যে ক্লাস হয় সেখানে কিন্তু এমসিকিউ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমি কিন্তু ক্লাসে সলভ করিয়ে দিয়ে থাকি, ঠিক আছে। এই নয় যে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিলাম আর বলে দিলাম যাও এগুলো বাড়িতে পড়ে নেবে, ঠিক আছে, এরকম কোনো ব্যাপার না। কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের এমসিকিউ যেমন দিয়ে থাকি, নোটস আকারেও থিওরি কিন্তু দিয়ে থাকি। তো দুটোই কিন্তু তোমরা আমার কাছ থেকে পাবে। ক্লাসে তোমাদের আলোচনা এমসিকিউ করিয়ে দিয়ে থাকি, এখানে যদি কেউ থেকে থাকো জানো যে আমি তোমাদের ক্লাসে কিন্তু আলোচনা করিয়ে দিই, ঠিক আছে। তো তাহলে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দুভাবে কিন্তু পড়ে নিচ্ছি, এক হচ্ছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স থিওরি গুলো পড়ে নিচ্ছি, প্লাস হচ্ছে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ গুলো প্রত্যেক মাসে সলভ করে নিচ্ছি, ঠিক আছে। এবার দেখো আমরা চলে আসছি স্ট্যাটিক জিকে। তো স্ট্যাটিক জিকে হচ্ছে এমন একটা পার্ট যেটা কিন্তু আমরা কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা 8 পাসের পর কিন্তু পড়িনি। এটা হচ্ছে আমাদের কাছে নতুন টপিক, যারা কম্পিটিটিভ লাইনে আছো তাদের ছাড়া আমি বলছি, ঠিক আছে। তো স্ট্যাটিক জিকে কি, স্ট্যাটিক জিকে হচ্ছে আমাদের সেই সাবজেক্ট যেগুলো হিস্ট্রি, ভূগোল, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি বাইরে যে ধরনের কোশ্চেন আছে। ধরো আমাদের জিজ্ঞাসা করলো আমাদের ভীমসেন যোশী কোন ক্ষেত্রের সাথে যুক্ত,
ধরো আমাদের জিজ্ঞাসা করলো স্পোর্টস থেকে কোশ্চেন, তো এগুলো আমাদের সব স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই টাইপের যে টপিক গুলো রয়েছে তোমাদের আমি 100+ এর ওপর কিন্তু টপিকের ওপর কিন্তু নোটস কিন্তু দিয়ে থাকি, 100+। যেমন ধরো আমাদের টপিক গুলো কোনগুলো কোনগুলো হয়, যেমন ভারতের বাঁধের তালিকা, বন্যপ্রাণী, পক্ষী অভয়ারণ্য, নদী তীরবর্তী শহর, ভারতের বিভিন্ন নৃত্য, ঠিক আছে, ভারতের উৎসবের তালিকা, মহাকাশ কেন্দ্র, ব্যাংক এবং বিভিন্ন ব্যাংক এবং তাদের হেডকোয়ার্টার, ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ, ঠিক আছে, টাইগার রিজার্ভ, ভারতের জাতীয় উদ্যান, এগুলো সব এগুলো সব কিন্তু নোটস তোমাদের প্রোভাইড করে থাকি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন দেখো নোটস, এগুলো তোমাদের দিয়ে থাকি। তো এরকম 100-র ওপর কিন্তু টপিক করে থাকি, 100+। সব লেখা টপিক আমার পক্ষে সম্ভব নয়, ঠিক আছে। তো 100+ টপিক তোমাদের করিয়ে দিয়ে থাকি। আজকেও তোমাদের বিভিন্ন টপিকের ওপর নোটস ক্লাসে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও, ঠিক আছে। এর পরবর্তী ক্লাস যখন তোমাদের হবে সেখানে কিন্তু আমি তোমাদের পরবর্তী নোটস কিন্তু দেব। দেখো এগুলো কিছু আমাদের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের কোশ্চেন, পুরো আমার যে নোটস থাকে, ঠিক আছে, এরকম আমার সমস্ত চার্ট আকারের নোটস থাকে, সেখান থেকে কিন্তু এইগুলো হুবহু কোশ্চেন কিন্তু কমন এসছে এবছর, মানে ক্লার্কশিপ আর মিসলেনিয়াস পরীক্ষার লাস্ট যেটা আমাদের 2024-এ হয়েছে, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন দেখো এখান থেকে কিন্তু আমাদের হুবহু কিন্তু তুলে দিয়েছে। দেখো নোটস থেকে পুরো কোশ্চেন, যেমন ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোথায় আছে জিজ্ঞাসা করেছিল। তারপর দেখো আমাদের বুকস অ্যান্ড অথর্স এর নোটস থেকে দেখো এটা জিজ্ঞাসা করেছিল, দ্য ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট। তো এটা আমাদের পুলেল্লা গোপীচাঁদের লেখা। দেখো দেখো ধ্যানচাঁদ বললাম আমি তোমাদের গোল, ঠিক আছে। বিশ্বনাথন আনন্দের লেখা মাইন্ড মাস্টার। তো দেখতে বুঝতে পারছো, তো বুকস অ্যান্ড অথর্স থেকেও কিন্তু কোশ্চেন কমন এসেছে, ঠিক আছে। চলো আজকের আমরা টপিকে চলে যাচ্ছি। আজকের আমাদের প্রথম টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেখো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের বলেছি আমি দুভাবে তোমাদের পড়াবো বা পড়িয়ে থাকি, এতদিন পড়িয়ে আসছি, ঠিক আছে। এক হচ্ছে আমাদের থিওরি প্লাস হচ্ছে তার এমসিকিউ, ঠিক আছে, থিওরি প্লাস এমসিকিউ। তো দেখো আমাদের আইপিএল খেলা কিন্তু শেষ হয়েছে অলরেডি, তোমরা জানো সকলেই। তো আইপিএল থেকে আমাদের কিন্তু কোশ্চেন এবছর জিজ্ঞাসা করবে, যদি এবছর পরীক্ষা হয়। দেখো তোমরা পিডিএফ নিয়ে কিন্তু এতবার কমেন্ট করো না, স্যার তোমাদের অলরেডি কিন্তু বলেছে যে লাস্টে কোড দেওয়া হবে, যারা যারা থাকবে সবাই কিন্তু তোমরা কিন্তু কি পাবে, তোমরা নোটস পাবে, ঠিক আছে। তো এই নিয়ে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই, তোমাদের যেগুলো বলছি ভালো করে খেয়াল রাখো, এগুলোই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো আমাদের আইপিএল কিন্তু 2025 অলরেডি শেষ হয়ে গেছে, তাই না। তো এখান থেকে আমাদের কি কি কোশ্চেন আসতে পারে আমরা একটু জেনে নেব। দেখো আমাদের প্রথমত ফাইনাল ম্যাচটা আমাদের কোথায় হয়েছে, ইডেন গার্ডেনে প্রথম খেলা হয়েছিল, কিন্তু ফাইনাল ম্যাচ আমাদের হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, ঠিক আছে। দ্বিতীয়ত দেখো আমাদের 18 বছর পর অবশেষে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথম কিন্তু আইপিএল শিরোপা জিতলো, তারা পাঞ্জাব কিংসকে 6 রানে হারিয়ে কিন্তু জিতেছে। দেখো 2025-এর আমরা কিন্তু আইপিএল এর পুরস্কার তালিকাগুলো দেখে নেব। তাহলে চ্যাম্পিয়ন্স কারা হলো, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তারা 20 কোটি টাকা পেয়েছে। পাঞ্জাব কিংস কিন্তু রানার্স আপ হয়েছে, 12.5 কোটি টাকা পেয়েছে। তৃতীয় স্থানে থেকেছে মুম্বাই ইন্ডিয়ান্স, তারা কিন্তু 7 কোটি টাকা পেয়েছে। চতুর্থ স্থানে রয়েছে গুজরাট টাইটান্স, তারা 6.5 কোটি টাকা পেয়েছে। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে কুনাল পান্ডিয়া আরসিবি থেকে। দেখো বেগুনি টুপি অর্থাৎ পার্পেল ক্যাপ কে পেয়েছে, প্রসিদ্ধ কৃষ্ণা 25টা উইকেট নিয়ে কিন্তু পার্পেল ক্যাপ কিন্তু জিতেছে। এটা আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে যে এবছর 2025 আইপিএল এ পার্পেল ক্যাপ বা বেগুনি টুপির মালিক কে হলেন বা কে জিতলেন। তো প্রসিদ্ধ কৃষ্ণা মনে রাখবে,
আর দেখো আমাদের কমলা টুপি বা অরেঞ্জ ক্যাপ কে পেলেন? কমলা টুপি বা অরেঞ্জ ক্যাপ মানে সব থেকে বেশি যে রান করে, ঠিক আছে? তো এটা আমাদের পেয়েছে সাই সুদর্শন। দেখো মরশুমে সব থেকে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন সূর্য কুমার যাদব। দেখো আইপিএল টিমের যদি হিস্ট্রিটা আমরা দেখে নিই, তো মুম্বাই ইন্ডিয়ান্স এখনো পর্যন্ত 5বার জিতেছে, 2013, 15, 17, 19, 20। চেন্নাই সুপার কিংস তারাও কিন্তু 5বার জিতেছে, ঠিক আছে? তো এগুলো খেয়াল রাখবে কারা কবার জিতেছে, এগুলো থেকেও কোশ্চেন আসে। কোন সালে জিতেছে সেগুলো মনে রাখার চেষ্টা করবে। 10, 11, 18, 21, 23। দেখো কলকাতা নাইট রাইডার্স 3বার জিতেছে, 12, 14 এবং আগের বছর জিতেছিল 24-এ। সানরাইজ হায়দ্রাবাদ একবার, রাজস্থান রয়্যালস প্রথমবার কিন্তু জিতেছিল রাজস্থান রয়্যালস, এটাও জিজ্ঞাসা করতে পারে। তারপর দেখো ডেকান চার্জ একবার, গুজরাট টাইটেন্স 2022 একবার এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবছর জিতলো একবার, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। দেখো এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্স জুন 2025 কিন্তু দেখে নেব। দেখো গরম কারেন্ট অ্যাফেয়ার্স, এই সপ্তাহেরই কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো বাংলা ইংরাজি আমার নোটস তোমাদের বলে রাখি, বাংলা ইংরাজি দুই ভাষাতেই পাবে, যার যে ভাষায় পছন্দ সেই ভাষাতে কিন্তু পড়তে পারবে। এই নয় যে শুধু ইংরাজি দেওয়া আছে বাংলা নেই, বা বাংলা দেওয়া আছে ইংরাজি নেই, এরকম কোনো ব্যাপার না। দেখো আমাদের তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি, এটা কি না, আমাদের ইংল্যান্ডের সঙ্গে ইন্ডিয়ার যে খেলাটা হয়, টেস্ট ম্যাচ খেলাটা হয়, সেই খেলার যে নাম পতৌদি ট্রফি ছিল, সেটা পরিবর্তন করে কার নামে রাখা হলো? তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি রাখা হলো। ভালো করে বুঝে নাও কোশ্চেন গুলো, কি টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। আমাদের ইংল্যান্ড এবং ভারতের যে টেস্ট ম্যাচটা হয় সেটা পতৌদি ট্রফির নামে ছিল, ঠিক আছে? এখন বর্তমান থেকে হয়ে গেল তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি। এবার দেখো আমাদের নরওয়ে চেস 2025 কে জয়লাভ করেছে? আমাদের ডি গুকেস, কিছুদিন আগেও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল, আবার ডি গুকেস কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। তিনি বর্তমানে 1 নম্বর দাবারু ম্যাগনাস কার্লসেনকে কিন্তু হারিয়ে দিয়েছে, ঠিক আছে, আমাদের ভারতের ডি গুকেস। তারপর দেখো সাউথ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, নামটা দেখো লি জেই মং, ঠিক আছে, লি জেই মং। তো এই টাইপের নাম, তো তিনি কিন্তু হয়েছেন। পরবর্তীতে দেখো আমাদের তোমাদের বললাম 89 আমাদের রামসার সাইট ছিল, আর আমাদের বর্তমানে আরো দুটো যোগ হলো, টোটাল আমাদের রামসার সাইট পৌঁছালো 91-এ। তো আমাদের যখন আমি ক্লাস আবার নেব তখন কিন্তু 91 যে আমাদের রামসার সাইট রয়েছে সেই 91 এর তালিকা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমাদের দেখো দুটো রিসেন্ট রাজস্থানের জলাভূমি আমাদের কিন্তু রামসার সাইটে যুক্ত হয়েছে, খিচান, খিচান আর আর দেখো হচ্ছে মেনার, ঠিক আছে? এই দুটো আমাদের রামসার সাইট বর্তমানে কিন্তু যুক্ত হলো। টোটাল আমাদের এখন পৌঁছলো 91। এখানে বাংলায় দেওয়া আছে, বাংলাতে তোমরা চাইলে করতে পারবে। পরবর্তী আমাদের দেখো টপিক, সেটা হচ্ছে আমাদের ফ্রেঞ্চ ওপেন। দেখো আমাদের অস্ট্রেলিয়ান ওপেন অলরেডি আমাদের ঘোষণা হয়ে গেছে, এরপর আমাদের ফ্রেঞ্চ ওপেনও কিন্তু এ মাসে ঘোষণা হয়ে গেছে। তো আমাদের মনে রাখবে 4টে বড় বড় টেনিস টুর্নামেন্ট প্রত্যেক বছর হয়ে থাকে, ঠিক আছে? সেগুলো কি কি? এক হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, আমাদের বছরের প্রথম সময় খেলা হয়। তারপর দেখো ফ্রেঞ্চ ওপেন, তারপর ইউএসএ ওপেন, আর সব থেকে আমাদের প্রাচীন টেনিস টুর্নামেন্ট হচ্ছে উইম্বেলডন টেনিস টুর্নামেন্ট, ঠিক আছে, যেটা আমাদের ইউকে তে খেলা হয়। তো এখনো দুটো বাকি আছে, ইউএসএ আর উইম্বেলডন, এই দুটো আমাদের কিন্তু বাকি রয়েছে। বর্তমানে দুটো ঘোষণা হয়ে গেল 2025 সালে, এক হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন আর হচ্ছে আমাদের বর্তমানে ফ্রেঞ্চ ওপেন। দেখো আমাদের এখানে মেন্সে কে জিতেছে? মেন্সে জিতেছে এবার কার্লোস আলকারাজ, স্পেনের কার্লোস আলকারাজ। তাকে হারিয়ে জ্যানিক সিনার, বর্তমানে 1 নম্বর টেনিস খেলোয়াড়, তাকে হারিয়ে দিয়েছে। হারিয়ে দিয়ে কে জিতেছে? কার্লোস আলকারাজ।
ইনি আবার আমাদের কে জিতেছেন, কোনটা জিতেছেন? অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। ঠিক আছে, অস্ট্রেলিয়ান ওপেন কিন্তু আমাদের জিতেছেন 2025 সালে। তো তাকে আবার হারিয়ে দিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন কার্লোস আলকারাজ। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যা পরীক্ষা দিতে যাও WBSSC ছাড়াও তোমার এই কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখবে। কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত পরীক্ষায় আসবে, গ্রুপ ডি থেকে শুরু করে, তোমার রেলের গ্রুপ ডি থেকে শুরু করে, WBSSC থেকে শুরু করে, SSC থেকে শুরু করে, সমস্ত পরীক্ষায়, WBCS থেকে শুরু করে সমস্ত পরীক্ষায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। আর আমি যা পড়াচ্ছি এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, আচ্ছা ওমেন্স বিভাগে কে জিতেছে দেখো। ওমেন্স বিভাগে জিতেছে এবছর কোকো গাভ। ঠিক আছে, কোকো গাউ, কোকো গাউ, ইউএস এর কোকো গাউ। ঠিক আছে, বা কোকো গাভ। তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনি জিতে, কাকে হারিয়েছে? আরিনা সাবালেঙ্কাকে। ঠিক আছে, তো এগুলো ভালো করে মনে রাখবে, ফ্রেঞ্চ ওপেন। এবার দেখো আমাদের চেনাব রেল ব্রিজ, সম্প্রতি তোমরা জানো প্রচুর নিউজে রয়েছে আমাদের চেনাব রেল ব্রিজ, যেটা কিন্তু আমাদের 6 তারিখে কিন্তু উদ্বোধন করা হয়েছে, যেটা কিন্তু আমাদের হাইয়েস্ট আর্ক ব্রিজ, আর্ক সেতু আমাদের, বাংলা যাকে বলে খিলানো, আর ইংরেজিতে কি বলা হয়? আর্চ সেতু। ঠিক আছে, তো আমাদের দেখো আর্চ সেতু এই যে দেখতে পাচ্ছ, যেটা আমাদের বিশ্বের সব থেকে উঁচুতে তৈরি হয়েছে রেল সেতু, বিশ্বের সব থেকে উঁচু রেল সেতু। এটা আমাদের চেনাব নদীর উপর গড়ে উঠেছে। এটা আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরের চেনাব নদীর উপর গড়ে উঠেছে, কাউরি এবং বাক্কাল রেল স্টেশনের মধ্যে। ঠিক আছে, প্রধানমন্ত্রী মোদী দেখো রিসেন্ট কিন্তু এটা উদ্বোধন করেছেন। তো এইটা থেকে কোশ্চেন তোমরা লিখে রাখতে পারো, কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, আসবেই আসবে, যে কোনো পরীক্ষায় আসবেই আসবে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এবার আমরা মেটা দেখে নেব। দেখো অলরেডি আমাদের কিন্তু এখনো মেটা শেষ হয়ে গেছে, জুনটা এখনো শেষ হয়নি। ঠিক আছে, তো জুনটা শেষ হলে জুনের ফুল কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আগামী যে আমাদের ক্লাস হবে ওখানে কিন্তু পেয়ে যাবে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স মে মাসটা আমরা দেখে নেব। তোমরা যদি ইংরেজিতে পড়তে চাও এখানে ইংরেজিতে দেখে নেবে। দেখো সমস্ত কিন্তু এরকম ছক আকারে সুন্দর করে লেখা থাকবে। দেখো আমাদের হচ্ছে তেলেঙ্গানার হায়দ্রাবাদে এবছর আমাদের মিস ওয়ার্ল্ড 2025 অনুষ্ঠিত হয়েছে। তো এই মিস ওয়ার্ল্ড 2025 কে জিতেছে? মনে রাখবে থাইল্যান্ডের এক প্রতিযোগী মিস সুচাতা চুয়াংসি পরীক্ষায় আসতে চলেছে। তো এবছর কিন্তু আমাদের মিস ওয়ার্ল্ড 2025 জয়লাভ করেছে। তো আমাদের দেখো হায়দ্রাবাদেরই 16 বছর একটা বয়সী ছেলে আমাদের পৃথিবীর যে 7টা সর্বোচ্চ শৃঙ্গ আছে কনিষ্ঠ হিসাবে তিনি কিন্তু জয়লাভ করেছেন, শিখরে উঠে এটা কিন্তু জয় করেছেন। তার নাম দেখো বিশ্বনাথ কার্তিকেয় পদকান্তি। পরের দেখো আমাদের 31 বার এভারেস্ট আরোহণ করেছেন নেপালি শেরপা কামি রীতা শেরপা, রেকর্ড করেছেন। পরের দেখো আমাদের গুগল বিম তার প্রজেক্ট স্টারলাইনের অংশ হিসেবে স্টুডিস টিমকে নিমজ্জিত 3D অভিজ্ঞতায় রূপান্তরিত করেছে, তার নাম হচ্ছে গুগল বিম। দেখো পরবর্তী আমাদের কোচি উপকূলে আমাদের বিপজ্জনক অবস্থায় একটা জাহাজ, লাইবেরিয়ার একটা জাহাজ ডুবে গেছে। ঠিক আছে, সেটা হচ্ছে MLCLSA-3। 153টা ইনিংসে টেস্ট ক্রিকেটে 13,000 রান করে ফেললেন জো রুট। মনে রাখবে ইংল্যান্ডের জো রুট। ঠিক আছে, এগুলো থেকেই কোশ্চেন আসবে। বারবার বলছি কারেন্ট অ্যাফেয়ার্স যদি ভয় পাও এই পরীক্ষা জানবে তোমার জন্য নয়। ঠিক আছে, আর যদি কারেন্ট অ্যাফেয়ার্স ভালোবাসতে পারো তাহলে আমার সঙ্গে থাকো। ঠিক আছে, 30-এ 30 পাওয়ানোর দায়িত্ব কিন্তু আমাদের। ঠিক আছে, তোমাদের সঙ্গে প্রতিটা হেল্প জায়গায় কিন্তু হেল্প করা হবে,
কিন্তু তোমাদের পড়তে হবে, তোমরাই তো পরীক্ষা দেবে, আমরা তো গিয়ে দিতে পারবো না। ঠিক আছে, আমি বড্ডজোর তোমাদের গাইড করে কোশ্চেন আনসার নোটস সবকিছু প্রোভাইড করতে পারি, কিন্তু আলটিমেট পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে। দেখো পরবর্তী যেটা আমাদের হার্ট ল্যাম্পের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার এবছর পেয়েছেন বানু মুস্তাক। ঠিক আছে, কন্নড় ভাষার লেখক কর্মী বানু মুস্তাক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো ছাড়া কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হয় না। এগুলোই তোমরা দেখতে পাবে, জল করে একদম ছবি একদম তোমাদের কোশ্চেনে সেঁটে থাকবে। খালি চোখ বুঝিয়ে বানু মুস্তাকের জায়গায় কিন্তু গোল পাকাতে হবে। ঠিক আছে, তো এগুলো থেকেই কোশ্চেন আসবে। জিজ্ঞাসা করতে পারে যে কোন বইয়ের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে, হার্ট ল্যাম্প, মনে রাখবে হার্ট ল্যাম্প। আর যদি জিজ্ঞাসা করা হয় কে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছে, কোন ভাষার, কন্নড় ভাষার বানু মুস্তাক। 98.2% সাক্ষরতা অর্জনের সাথে ভারতের পূর্ণ সাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করেছে। 100% স্বাক্ষর। 95%-এর ওপর হয়ে গেলেই আমরা তাকে পূর্ণ স্বাক্ষর ধরা হয়। তো এখানে দেখো 98.2% সাক্ষরতা অর্জন করে এখনো পর্যন্ত ভারতবর্ষে টপ পজিশনে চলে গেছে কে? মিজোরাম। আগে যেটা কেরালা ছিল, এখন বর্তমানে কে চলে গেছে? মিজোরাম। দ্বিতীয় পজিশনে কে রয়েছে? গোয়া। দ্বিতীয় পজিশনে রয়েছে আমাদের গোয়া। এখনো পর্যন্ত আরো তথ্য আসবে অন্যান্য স্টেটের, তবে কিন্তু জানতে পারবো ওয়েস্ট বেঙ্গলের কত, কোন পজিশনে রয়েছে, অন্যান্য স্টেট কোন পজিশনে রয়েছে। 2027 মনে রাখবে আমাদের জাতি ভিত্তিতে, আবার কিন্তু আমাদের প্রথম জাতি ভিত্তিতে বছর আমাদের কি হবে? সেন্সাস শুরু হবে। 2027-এ আমাদের জাতি ভিত্তিতে সেন্সাস শুরু হবে। 2011-র পর আর সেন্সাস হয়নি। 2021-এ হওয়ার কথা ছিল, করোনার জন্য হয়নি। 2027-এ আমাদের জাতি ভিত্তিতে সেন্সাস হতে চলেছে। এগুলো থেকেই তো কোশ্চেন আসবে, এটাই তো কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো এগুলো ভালো করে মাথায় তোমরা ঢুকিয়ে নাও, যেগুলো বলছি ভালো করে শোনো। যদি 30-এ 30 বা কারেন্ট অ্যাফেয়ার্সে 15-এ 15 পেতে চাও। অনেকে আসবে এখানে ঘুরতে, ঠিক আছে, এখানে দেখি ফ্রিতে হচ্ছে, ঘুরে আসি। তাদের কথা আমি ধরছি না, যারা সিরিয়াস রয়েছে আমার কথা শুনে চলো। দেখো চেন্নাই একজন দাবাড়ু 86তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন। দেখবে লাস্টে ভিড় সংখ্যা আবার বেড়ে যাবে, পিডিএফ পাওয়ার জন্য লাস্টে ভিড় সংখ্যা বেড়ে যাবে। তাদেরকে আমি স্যারকে বলবো একদম পিডিএফ দেবেন না, দরকার নেই ওরকম স্টুডেন্ট। যারা সিরিয়াস বাচ্চা রয়েছে, যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছে, তাদেরই একদম দেওয়া হলো। পড়াশোনাটা কোনো ছেলে খেলা নয়, দেখবে লাখ লাখ ফর্ম ফিল আপ হচ্ছে এর তুলনায়। ঠিক আছে, তো সেখানে সিরিয়াস পড়াশোনা করতে হবে। দেখো 86তম গ্র্যান্ড মাস্টার আমাদের কে হলেন? এল আর সিহরি। ঠিক আছে, দেখো টেস্ট ক্রিকেট থেকে আমাদের সম্প্রতি কি অবসর নিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝতে পারলে? আসার মতো কোশ্চেন, চোখ বুঝিয়ে মনে রেখে দাও। রোহিত শর্মা আর আমাদের বিরাট কোহলি, আমাদের কিং কোহলি আর আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছে। দেখো আমাদের 2025 সালে বিশ্ব খাদ্য পুরস্কার জিতেছেন ব্রাজিলিয়ান বিজ্ঞানী। ঠিক আছে, রাসায়নিক সারের ব্যবহার হ্রাস এবং ফসলের ফলন এবং পুষ্টির জন্য জৈবিক বীজের ব্যাপারে তিনি কিন্তু তুলে ধরেছেন। তো এবছর পেয়েছে দেখো ব্রাজিলিয়ান বিজ্ঞানী মিসেস মারি এঞ্জেলা হাংরিয়া। তো বিশ্ব খাদ্য পুরস্কার 2025 কে পেয়েছেন? ব্রাজিলিয়ান বিজ্ঞানী মিসেস মারি এঞ্জেলা হাংরিয়া। ঠিক আছে, এগুলো ভালো করে মনে রাখো, অ্যাওয়ার্ডস। ঠিক আছে, অ্যাওয়ার্ডস দেবে তোমাদের যখন ক্লাস চালু হবে। এই ব্যাপারে আরো অনেক টিপস, গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের বলবো। ঠিক আছে, কোশ্চেনের লেভেল কোন জায়গায় যাবে সেগুলো আমরা নেক্সট ক্লাস যখন হবে সেখানে আলোচনা করব। তো তারপর দেখো আমাদের যে দেখো এই কিছুদিন আগে আমাদের ভারত পাকিস্তানের মধ্যে একটা
ছোট আকারের যুদ্ধ হয়ে গেল 3 দিনের জন্য। সেখানে দেখবে বিভিন্ন আমাদের তুর্কি তৈরি প্রচুর কিন্তু ড্রোন পাকিস্তান ভারতে কিন্তু হামলা চালিয়েছিল, কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সব কিন্তু সেগুলোকে আকাশেই ধ্বংস করে দেয়। সেই রকম হুমকির মোকাবিলা, সেই ড্রোনের হুমকি মোকাবিলার জন্য ভারতে দেখো একটা আমাদের ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড একটা প্রাইভেট সংস্থা একটা আমাদের ডিফেন্স সিস্টেম তৈরি করেছে, যেটার নাম দেওয়া হয়েছে ভার্গবাস্ত্র। ভার্গবাস্ত্র নাম দেওয়া হয়েছে। তো এটা কিন্তু আমাদের ড্রোনকে ধ্বংস করার জন্য। পরবর্তী দেখো আমাদের 58তম জ্ঞানপীঠ পুরস্কার অলরেডি ঘোষণা হয়ে গেছে, জানো পুরস্কার দেওয়া হয়েছে। এবছর দুজন ব্যক্তিকে দেওয়া হয়েছে, এক হচ্ছে স্বামী রাম ভদ্রাচার্য এবং গীতিকার আমাদের হচ্ছে গুলজার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। তো এবছর তোমাদের জিজ্ঞাসা করবে যে 58তম জ্ঞানপীঠ পুরস্কার নিচের কোন ব্যক্তি পেলেন, এরম কোশ্চেন দেবে। ঠিক আছে, কিরম দেবে যে 58তম জ্ঞানপীঠ পুরস্কার এবছর কাকে দেওয়া হলো। তো দেখবে নয় এই অপশনটা থাকবে স্বামী রাম ভদ্রাচার্য, আর না হলে অপশন থাকবে এই গীতিকার গুলজার। ঠিক আছে, দেখো আমাদের 52তম প্রধান বিচারপতি হিসাবে রিসেন্ট সঞ্জীব খান্নার পরিবর্তে যুক্ত হলেন। সঞ্জীব খান্না আমাদের 51তম বিচারপতি ছিলেন, তার জায়গায় আমাদের 52তম বিচারপতি হিসাবে যুক্ত হলেন। কে যুক্ত হলেন? বিচারপতি রামকৃষ্ণ গাভাই। নামটা ভালো করে মনে রেখে দাও, তোমাদের সমস্ত নোটস আমার দেখো ইম্পর্টেন্ট এরকম মার্ক করা থাকবে, যাতে তোমাদের খুঁজে খুঁজে না পড়তে হয়। একটা কারেন্ট অ্যাফেয়ার্স বই তোমাদের কিনলে সেটাকে বাড়িতে তোমাকে খুঁজে খুঁজে দাগ দিয়ে ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট তোমাদের পড়তে হবে, কিন্তু এখানে তোমাদের সেই সুযোগ থাকছে না, সেগুলো আমি তোমাদের জন্য রেডি করে দিচ্ছি। ঠিক আছে, এরকম ইম্পর্টেন্ট জায়গা সব মার্ক করা থাকবে, যে কোন জায়গায় তোমায় পড়তে হবে। সেই জন্য প্রথমেই আমি বলেছি স্মার্ট পদ্ধতিতে পড়তে হবে, কম সময় আমায় বেশি রেজাল্ট আনতে হবে। গাধার মতো পড়ে সকাল থেকে আমি নামেই পড়ছি, ঠিক আছে, বাড়ির লোক বলছে ও বাবা প্রচুর পড়ছে, সকাল থেকে ঘুম থেকে উঠে পড়ছে, তারপর লাস্টে যখন রেজাল্ট বেরোচ্ছে দেখছে রেজাল্ট কোন আর পাস হচ্ছে না। দেখো পরবর্তী আমাদের নতুন পোপ ঘোষণা হয়েছে। আমাদের যে আগের পোপ ছিলেন তিনি মারা গেছেন, নতুন পোপের নাম হচ্ছে পোপ লিও চতুর্দশ। আমাদের দেখো 2025 সালে সুধীরমন ব্যাডমিন্টন কাপ কে জিতেছে? দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চায়না কিন্তু জিতেছে। অস্ট্রেলিয়ার আগের যে প্রধানমন্ত্রী ছিল তিনি পুনরায় নিযুক্ত হয়েছেন অ্যান্থনি আলবানিজ। আচ্ছা, এই কোশ্চেনটা তো আসবেই, আসতে হবেই। সেটা হচ্ছে আমাদের পেহেলগাম যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, যেখানে আমাদের নিরীহ 26 জন পর্যটককে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে আমরা একটা অপারেশন চালু করেছি, সেটার নাম হচ্ছে অপারেশন সিঁদুর। ঠিক আছে, তোমাদের জিজ্ঞাসা করবে যে পাহেলগামে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল সেই হামলার পরিপ্রেক্ষিতে ভারত কোন অপারেশন চালু করেছিল। তোমাদের অপশনে থাকবে অপারেশন সিঁদুর। চোখ বুঝিয়ে একদম দাগ দিয়ে দেবে, গোল পাকিয়ে দেবে। ঠিক আছে, জার্মানির নতুন চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন। জার্মানির প্রধানমন্ত্রী হয় না, ওখানে চ্যান্সেলর থাকে। তো দেখো মিস্টার ফ্রিডরিক মের্জ মনে রাখবে। আচ্ছা, কেরালা সেই স্থান যেখানে আমাদের প্রথম গভীর জলের ট্রান্সশিপমেন্ট বন্দর ভিজিনজাম আন্তর্জাতিক বন্দর তৈরি করা হয়েছে, যেটা রিসেন্ট 2রা মে প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন, তিরুবনন্তপুরম। আচ্ছা দেখো, আমাদের নতুন চিফ অফ ইন্টিগ্রেটেড স্টাফ নিযুক্ত হয়েছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। আর আমাদের দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 মে 2025 বিশ্ব অডিও ভিজুয়াল এবং বিনোদন শীর্ষ সম্মেলন উদ্বোধন করেছে জিও ওয়ার্ল্ড সেন্টার মুম্বাই। এখানে তোমাদের দেখো আমি অ্যাপয়েন্টমেন্ট গুলো দিয়ে দিলাম, এগুলো তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ এগুলো আমাদের পড়তে হবে। যেমন দেখো আমাদের ইসরোর নতুন চেয়ারম্যান কে হয়েছে? ভি নারায়ণ। ঠিক আছে, তারপর দেখো তার সদর দপ্তর কোথায় রয়েছে। তারপর দেখো আমাদের ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? সমীর ভি কামাত।
আমাদের ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রের পরিচালক কে রয়েছেন? বিবেক ভাসিন। তো এগুলো ভালো করে করবে। দেখো সেবির আমাদের হচ্ছে চেয়ারম্যান কে রয়েছেন? তুহিন কান্ত পান্ডে। এগুলো থেকে কোশ্চেন আছে, ঠিক আছে? তো এগুলো ভালো করে করবে। আমাদের 26তম রিজার্ভ ব্যাংকের গভর্নর কে রয়েছেন? আগে ছিলেন আমাদের 25তম আমাদের হচ্ছে দাস ছিলেন, ঠিক আছে? তার জায়গায় আমাদের এসেছেন সঞ্জয় মালহোত্রা। তো এগুলো ভালো করে করবে, ঠিক আছে? দেখো আমাদের 26তম নির্বাচন কমিশনার কে নিযুক্ত হলেন? জ্ঞানেশ কুমার। তো এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে, এগুলো ভালো করে পড়বে। অ্যাপয়েন্টমেন্ট গুলো আমি যত রিসেন্ট আছে সব দিয়ে দিয়েছি। আগামী আমাদের ধরো এই মাস থেকে আমাদের যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট গুলো হচ্ছে ওগুলো আবার তোমরা পরবর্তী সময় পাবে, ঠিক আছে? আপাতত এগুলো সব করে নেবে। যেমন বিসিসিআই আমাদের ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তার আমাদের সভাপতি কে রয়েছেন, ঠিক আছে? তো এগুলো প্রত্যেক কটা দেওয়া রয়েছে ভালো ভালো, এগুলো ভালো করে সব পড়ে নেবে। এখানে ইংরাজিতে দেওয়া রয়েছে, দেখো ইংরাজিতে এরকম মার্ক করা রয়েছে। ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখো সমস্ত মার্ক করা হয়েছে, যে কোনগুলো আমায় পড়তে হবে, কোনগুলো আমায় ছাড়তে হবে, ঠিক আছে? তো এইটা যখন তুমি বুঝতে পারবে তোমার খাটুনি অনেকটা কমে যাবে। কারণ দেখো আমাদের জিকের সিলেবাস, জিকের কোনো পার্টিকুলার সিলেবাস হয় না। কেউ যদি আমাকে বলো যে জিকের সিলেবাস, জিকের কোনো সিলেবাস হয় না, প্রত্যেকে দেবে কেউ জানে না। প্রথম কথা, ম্যাথ রিজনিং এর হয়। ম্যাথে তুমি কয়েকটা অ্যারিথমেটিক যদি বলে, তুমি অ্যারিথমেটিকের যে সমস্ত চ্যাপ্টার আছে পড়ে যাও, কোশ্চেন দেবে অনায়াসে, তুমি ওখান থেকে কমন পাচ্ছ। মানে কমন বলতে ওখান থেকেই কোশ্চেন আসছে। কিন্তু আমাদের জিকের কোনো সিলেবাস হয় না, জিকের কোত্থেকে দেবে কেউ জানে না, ঠিক আছে? তো সেই জন্য আমাকে বেছে বেছে কিন্তু পড়তে হবে। তো আমি তোমাদের জন্য দেখো সুন্দর করে সব কিন্তু দাগ দিয়ে দিয়েছি যে কোনগুলো পড়তে হবে। দেখো নিউ চিফ মিনিস্টার অফ দিল্লি, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে নিযুক্ত হয়েছে? রেখা গুপ্তা। তো যেগুলো যেগুলো পড়তে হবে সব দাগ দেওয়া আছে, দেখো। দেখো আমাদের ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের কে হেড হয়েছেন? চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। ঠিক আছে, সব দাগ দেওয়া আছে, যেগুলো ইম্পর্টেন্ট সব দাগ দেওয়া আছে। দেখো এরপর আমরা স্ট্যাটিক জিকে নোটসে চলে আসছি। তো আমি তোমাদের বলেছিলাম স্ট্যাটিক জিকেও আমরা কিন্তু থিওরি আকারে পড়বো। স্ট্যাটিক জিকেও আমরা থিওরি আকারে পড়বো, প্লাস হচ্ছে এমসিকিউ সলভ করবো। তো আজকে আমি তোমাদের জন্য দুটোই এনেছি, থিওরি প্লাস এমসিকিউ। কারেন্ট অ্যাফেয়ার্সও যেমন এনেছি, স্ট্যাটিক জিকেরও ঠিক একইভাবে এনেছি। তো আমরা আজকে দিনগুলো একটু দেখে নেব, যেগুলো আমি তোমাদের ক্লাসিক ব্যাচে দিয়েছিলাম। এবং 3টে ডে দিয়েছে, 3টেই কমন। তো দেখো আমাদের গ্লোবাল ফ্যামিলি ডে, বিশ্ব পরিবার দিবস 1 জানুয়ারি। প্রবাসী ভারতীয় দিবস 9 জানুয়ারি, খুব জিজ্ঞাসা করে। 10 জানুয়ারি জিজ্ঞাসা করে বিশ্ব হিন্দি দিবস। 12 জানুয়ারি জিজ্ঞাসা করে জাতীয় জাতীয় যুব দিবস, যেটা বিবেকানন্দের জন্মদিন। 15 জানুয়ারি আমাদের ভারতীয় সেনা দিবস, আর্মি ডে। 24 জানুয়ারি হচ্ছে আমাদের শিশু কন্যা বা ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। আচ্ছা, এবছর এনটিপিসি তে এটা কমন এসেছে। এবছর এনটিপিসি পরীক্ষায় 13 তারিখ বা 12 তারিখের শিফটে এসেছে। 12 তারিখ বা 13 তারিখের শিফটে এনটিপিসি তে এটা কমন এসেছে। 24 জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। কেউ যদি পরীক্ষা দিয়ে থাকো তো দেখে নেবে, এটা কিন্তু এবছর এনটিপিসি তে কমন দিয়েছে, মানে কমন এসেছে। 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস। 30 জানুয়ারি শহীদ দিবস। আচ্ছা, শহীদ দিবস আমাদের দুটো হয়, একটা যেদিন গান্ধীজি হত্যা করা হয়, আর যেদিনকে আমাদের ভগৎ সিংদের ফাঁসি দেওয়া হয়। দেখো 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস, এটাই তো তোমাদের আগের বছর পরীক্ষায় এসেছিল। তোমাদের কোশ্চেনে দেখিয়েছি বিশ্ব জলাভূমি দিবস, যেটা আমাদের রামসার সাইট। ঠিক আছে, রামসার সাইট কি ওটা আমাদের জিজ্ঞাসা করেছিল। আগামী দিনে হয়তো তোমাদের এটা জিজ্ঞাসা করতে পারে যে বিশ্ব জলাভূমি দিবস কোন তারিখে পালিত হয়।
দেখো 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, 13 ফেব্রুয়ারি জাতীয় মহিলা দিবস, ঠিক আছে, 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, 24 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস, 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তারপর দেখো, আচ্ছা এই দুটো গোলাবে না, দেখো এখানে হচ্ছে আমাদের কি বলছে, দেখো 13ই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের জাতীয় মহিলা দিবস, ন্যাশনাল ওমেন্স ডে। আর এদিকে ঠিক দেখো 8ই মার্চ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। দুটো কিন্তু গোলাবে না, ঠিক আছে, যেটা তোমাদের জিজ্ঞাসা করবে সেইটাই উত্তর দেবে। ঘোরানোর জন্য তোমাদের একই অপশন দিয়ে দেবে। ভালো করে চারটা আমি তোমাদের এই যে নোটস গুলো দিচ্ছি, এগুলো রামবান নোটস, ঠিক আছে, ভালো করে এগুলো হারাবে না। যেগুলো আমি তোমাদের ক্লাসে দেব নোটস গুলো তোমরা রেখে দেবে এবং তোমরা প্রিন্ট আউট করিয়ে নিতে পারো। তো এগুলো যতদিন পরীক্ষা দেবে, তুমি যতদিন পরীক্ষা দেবে ততদিন তোমার কাছে এগুলো কাজে লাগবে, ঠিক আছে, এগুলো কিন্তু নষ্ট হওয়ার নয়। কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমার চেঞ্জ হবে, কিন্তু এই স্ট্যাটিক জিকের নোটস তোমার সারা জীবন যতদিন পরীক্ষা দেবে কাজে লাগবে। বিশ্ব বন দিবস 21 মার্চ, 22 মার্চ বিশ্ব জল দিবস, 23 মার্চ বিশ্ব আবহাওয়া দিবস, 24 মার্চ ওয়ার্ল্ড টিবি ডে বা যক্ষা দিবস। দেখো 7ই এপ্রিল স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে। আচ্ছা 22 এপ্রিল হচ্ছে আমাদের আর্থ ডে, দেখো এইটাই আগে অপশানে ছিল। ম্যালেরিয়া দিবস হচ্ছে আমাদের 25 এপ্রিল। সংবাদপত্র স্বাধীনতা দিবস 3রা মে, 8ই মে রেড ক্রস দিবস। এগুলো সব ভালো করে দেখবে, ঠিক আছে, প্রত্যেকটা। দেখো ক্লার্কশিপে কমন এসেছিল 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস, এটাই আমাদের জিজ্ঞাসা করেছিল। WBPSC ক্লার্কশিপ, দেখো শিফট 2024-এর শিফট 2 এর কোশ্চেন পড়েছিল, শিফট 2 কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। এবং সব থেকে আমার ভালো মনে আছে যেদিন আমি পড়াচ্ছিলাম ক্লাসে, তোমাদের পরের দিনকেই হচ্ছে আমাদের মানে পরের সেই সপ্তাহেই তোমাদের পরীক্ষা ছিল, আর সেই সপ্তাহেই এইটা কিন্তু তোমাদের আমি পড়িয়েছি এই টপিকটার ওপর। এবং বলেও দিয়েছিলাম দেখো তোমাদের যদি কপাল ভালো থাকে এখান থেকে কমন পেয়ে যাবে, আর সত্যিই তাই 3টে কিন্তু কমন পড়ে গেছে। আচ্ছা আন্তর্জাতিক যোগ দিবস, ইন্টারন্যাশনাল যোগা ডে, জাতীয় চিকিৎসা দিবস, ন্যাশনাল ডক্টরস ডে, আমাদের যেদিনকে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু বার্ষিকী, ঠিক আছে। তো দেখো প্রত্যেক কটা মাস অনুযায়ী সুন্দর করে কিন্তু নোটস গুলো দেওয়া রয়েছে। দেখো এটাও আমাদের কোশ্চেন কমন ছিল, 3টে কোশ্চেন আমাদের বলেছিলাম কমন এসছে। জাতীয় ক্রীড়া দিবস, এটাও কিন্তু জিজ্ঞাসা করেছিল। দেখো আগস্ট, মে, জুন, নভেম্বর সব দেওয়া রয়েছে, পরপর দেওয়া রয়েছে। আর দেখো 1 ডিসেম্বর ক্লার্কশিপে জিজ্ঞাসা করেছিল ওয়ার্ল্ড এইডস ডে, ঠিক আছে। 3টে কোশ্চেনই কিন্তু কমন ছিল, 3টে দিয়েছে, 3টেই কমন, সেগুলো ভালো করে পড়ে নেবে। দেখো ভারতের বিভিন্ন নদী বাঁধ, ফারাক্কা বাঁধ কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গ। কোন নদীর উপর? গঙ্গা নদীর উপর। মাইথন বাঁধ দেখো ঝাড়খণ্ড। সর্দার সরোবর ডাব্লিউবিপি পরীক্ষা এসেছিল। মেত্তুর বাঁধ আমাদের WBCS এসছে। আচ্ছা দেখো কয়না বাঁধ, রিসেন্ট যে আমাদের আগের বছর হাইকোর্টের LDC এক্সাম হয়ে গেল, ঠিক আছে, LDC এক্সাম তোমরা অনেকেই দিয়েছো, কিছুদিন আগেই হলো, ঠিক আছে। মহারাষ্ট্রের কয়না বাঁধ, এটা কিন্তু কমন এসেছে। দেখো ক্লার্কশিপ পরীক্ষায় জিজ্ঞাসা করেছিল গুজরাটের তাপ্তি নদীর উপর উকাই বাঁধ, সেকেন্ড শিফটে এসেছিল, সেকেন্ড শিফট। তারপর দেখো হাইয়েস্ট ড্যাম জিজ্ঞাসা করা হয়েছিল, আমাদের হাইয়েস্ট ড্যাম মিসলেনিয়াস পরীক্ষায় কমন, তেহরি ড্যাম উত্তরাখণ্ড, ঠিক আছে। সব থেকে উচ্চতম বাঁধ কোনটা জিজ্ঞাসা করেছিল, ভারতের সব থেকে উচ্চতম বাঁধ কোনটা, দেখো লেখা রয়েছে পরিষ্কার করে, হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া, তেহরি ড্যাম উত্তরাখণ্ড। এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে, এর মধ্যে থেকেই কোশ্চেন ফুল ফুটে থাকবে একদম, ঠিক আছে। বাদ বাকি তোমাদের ক্লাসে আবার বলবো কিভাবে তোমাদের করতে হবে, অনেক বেশি পড়াশোনা করতে হবে, কারণ এবছর চাকরির কিন্তু লোক সংখ্যা অনেক বেড়ে গেছে, সিট তুলনায় কিন্তু অনেক বেশি ফিল আপ হবে, তোমাদের কিন্তু চেপে
পড়াশোনা করতে হবে, ঠিক আছে? ফাঁকি মারলে কিন্তু হবে না, এই একটা বছর একটু কষ্ট করতে হবে। আচ্ছা, আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর, এই নোটসটাও তোমাদের দিয়ে দিচ্ছি, এটা থেকেও কমন আছে। ঠিক আছে, ইউএনডিপি, দেখো জাতীয় উন্নয়ন কর্মসূচি, ইউএনডিপি তার হেডকোয়ার্টার নিউ ইয়র্ক সিটি। দেখো আমাদের খাদ্য কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি, ইউনিসেফ, এগুলো সব দেখো হেডকোয়ার্টার দেওয়া রয়েছে, কত সালে তৈরি হয় সব মার্ক করা রয়েছে, এবং ইম্পর্টেন্ট গুলো অবশ্যই তোমার দাগ দেওয়া রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট নয় দাগ দেওয়া নেই। দেখতে পাচ্ছ, সুন্দর করে সব কিন্তু করা আছে, তোমাদের শুধু পড়তে হবে, ঠিক আছে? দেখো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটা আমাদের প্রচুর জিজ্ঞাসা করে, এটা আমাদের ফিলিপিন্সের মান্দালুয়াং বলে জায়গা আছে, সেখানে কিন্তু রয়েছে হেডকোয়ার্টার, 1966 সালে প্রতিষ্ঠিত হয়। সব সব দেওয়া রয়েছে, দেখো আন্তর্জাতিক বিচার আদালত, রেড ক্রস, আন্তর্জাতিক শ্রম সংস্থা, অলিম্পিক কমিটি, সব যা যা দরকার সব দেওয়া আছে, নাম, ঠিক আছে? ইসলামিক কনফারেন্স, ইসলামিক অর্গানাইজেশন, তার হেডকোয়ার্টার কোথায়। ক্লার্কশিপে দেখো সেকেন্ড শিফটে এসেছিল ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, আইইউসিএন, আইইউসিএন জিজ্ঞাসা করেছিল, ক্লার্কশিপে জিজ্ঞাসা করেছিল, গ্ল্যান সুইজারল্যান্ড। এখানে ইংরাজিতে দেওয়া আছে, কেউ যদি ইংরাজি পড়তে চাও ইংরাজিতে পড়ে নেবে, একই জিনিস ইংরাজিতে পড়া আছে, ট্রান্সলেট করে ইংরেজিতে পড়া আছে, ঠিক আছে? ইংরেজি যদি পড়তে চাও পড়তে পারো। আচ্ছা, এখানে দেখো ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল থেকেও কিন্তু কমন এসছে মিসলেনিয়াস পরীক্ষায়, ঠিক আছে? দেখো আমাদের অন্ধ্রপ্রদেশে উগাদি খুব বড় ফেস্টিভ্যাল, উগাদি। বড়িপুট, লোসার, এগুলো অরুণাচল প্রদেশে দেখা যায়। দেখো বিহু, অম্বুবাচী মেলা, এগুলো আসামে দেখা যায়। বিহুলা, ছট পূজা, এগুলো বিহারে দেখা যায়। বস্তার দশেরা, এটা ছত্তিশগড়ে দেখা যায়। মান্ড উৎসব গোয়াতে দেখা যায়, এগুলো ভালো করে করবে। নবরাত্রি, কচ্ছ উৎসব, কচ্ছের রন, আমাদের মিসলেনিয়াসে জিজ্ঞাসা করেছিল যে কচ্ছের রন কোথায় আছে, বুঝতে পারলে? প্রচুর কোশ্চেন কমন এসেছে। দেখো হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় আছে, কোথায় হয়। রথযাত্রা, রাজা পর্বা, এগুলো সব কোথায় হয়। লোহড়ি, বৈশাখী উৎসব। ক্লার্কশিপে দেখো জিজ্ঞাসা করেছিল এবছর, মানে লাস্ট যেটা হয়েছে, এবছর পরীক্ষা তো হবে আবার, তো আমাদের বোনা বাথুকাম্মা জিজ্ঞাসা করেছিল, বাথুকাম্মা দেখো কমন এসেছিল, তেলেঙ্গানা। ওয়েস্ট বেঙ্গলে দেখো কেঁদুলি মেলা, গঙ্গাসাগর মেলা, বিষ্ণুপুর ফেস্টিভ্যাল ইত্যাদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে পালিত হয়, ঠিক আছে? তো এগুলো ভালো করে পড়বে। দেখো আমাদের কুম্ভ মেলা, এবছর আমাদের 2024-এ কুম্ভ মেলা সকলেই হয়েছে জানো, যেটা আমাদের মহাকুম্ভ ছিল, মহাকুম্ভ। 144 বছর পর কিন্তু এটা হয়েছে, এই যে দেখো 144 বছর। সেগুলো ভালো করে দেখবে তোমরা, আজকে নোটস দিয়ে দিচ্ছি। দেখো পশ্চিমবঙ্গের বিভিন্ন বিখ্যাত জিনিস, যেমন হচ্ছে আমাদের রসগোল্লা, 14ই নভেম্বর আমাদের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে, সেই দিন থেকে 14ই নভেম্বর আমাদের রসগোল্লা দিবস পালিত হয়। তোমাদের এই কোশ্চেন জিজ্ঞাসা করবে, তখন হাঁ করে, যারা পারবে না হাঁ করে বসে থাকবে, যে রসগোল্লা দিবস আবার কি। রসগোল্লা দিবস তো আমি কোনোদিন শুনিনি, বুঝতে পারলে? রসগোল্লা দিবস আমাদের 14ই নভেম্বর পালিত হয়। আচ্ছা, পয়লা বৈশাখ আমাদের কি পালিত হয়, বাংলা দিবস পালিত হয়। আচ্ছা, আমাদের জাতীয় বাংলার জাতীয় গান কোনটা, বাংলার মাটি বাংলার জল, গানটা হচ্ছে আমাদের রাজ্য সঙ্গীত, ঠিক আছে? জাতীয় সঙ্গীত নয়, জাতীয় সঙ্গীত আলাদা, রাজ্য সঙ্গীত আলাদা। রাজ্য সঙ্গীত কোনটা, বাংলার মাটি বাংলার জল, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দেখো মালদা কিসের জন্য বিখ্যাত, আমের জন্য।
আচ্ছা, ডব্লিউবিসিএস এসেছিল, দেখো আমাদের ধনেখালি কি জন্য বিখ্যাত? আমাদের তাঁতের শাড়ি, ঠিক আছে, তাঁতের শাড়ির জন্য খুব বিখ্যাত। জলপাইগুড়ি দেখো আনারস, কৃষ্ণনগর সরভাজা এবং সরপুরিয়ার জন্য বিখ্যাত। নদিয়া কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত। বর্ধমানকে কি বলা হয়? ধানের গোলা বলা হয়। দেখো বিষ্ণুপুর, বিষ্ণুপুর কিসের জন্য বিখ্যাত? টেরাকোটা। তো খুব সুন্দর জায়গা, ঘুরে আসবে বাঁকুড়ার বিষ্ণুপুর। তো আগের 2024-এ গিয়েছিলাম, খুব সুন্দর জায়গা, ঘুরে আসবে তোমরা। এছাড়া দেখো বাঁকুড়ার বিষ্ণুপুরে পিতল কাঁসা এগুলোও কিন্তু পাওয়া যায়। বর্ধমান শক্তিগড়ের ল্যাংচা খুব বিখ্যাত। মুর্শিদাবাদ মালদার রেশম শিল্প খুব বিখ্যাত। কোচবিহারের তামাক শিল্প খুব বিখ্যাত। মেদিনীপুরের কাজু বাদাম, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, কাজু বাদাম খুব বিখ্যাত। বর্ধমানের মিহিদানা সীতাভোগ বিখ্যাত। মুর্শিদাবাদের লিচু, দার্জিলিং চা, দার্জিলিং চা আমাদের প্রথম জিআই ট্যাগ পেয়েছে। এই কোশ্চেনটা এসেছে যে আমাদের প্রথম জিআই ট্যাগ কোনটায় পেয়েছে, তো মনে রাখবে দার্জিলিং চা। দার্জিলিং চা আমাদের সুগন্ধের জন্য বিখ্যাত। সুগন্ধ কিসের জন্য? সুগন্ধ। আর আমাদের আসাম মনে রাখবে, আসামে হচ্ছে আমাদের সব থেকে বেশি চা উৎপন্ন হয়। যদি বলা হয় বেশি চা কোথায় উৎপন্ন হয়, আসামে, কিন্তু দার্জিলিং চা হচ্ছে সুগন্ধে বিখ্যাত। আচ্ছা, আমাদের বারুইপুর, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, আমাদের পেয়ারা খুব বিখ্যাত। এখান থেকে পেয়ারা দেখবে ট্রেনে বিক্রি হয়, তো পেয়ারা কিন্তু এখান থেকে বেশিরভাগ আসে। হুগলির জনাই মনোহরা খুব বিখ্যাত। এটা নিয়ে একটা নাটকও হয়েছে, দেখবে, মনোহরা। বহরমপুরের ছানা বড়া বিখ্যাত। বীরভূমের মোরব্বা, জয়নগরের মোয়া খুব বিখ্যাত। ঠিক আছে। মেদিনীপুর, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, মাদুর শিল্প খুব বিখ্যাত। মুর্শিদাবাদে কাঁসার, নবদ্বীপের দেখবে লাল দই পাওয়া যায়। আজকেই বাজারে দেখছিলাম, আমাদের এখানে বিক্রি করছিল লাল দই, বলছে নবদ্বীপের দই। তো নবদ্বীপের যে লাল দই খুব বিখ্যাত। ঠিক আছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুরো ঘেঁটে খেতে হবে, ঠিক আছে, কারণ এটা ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিতে যাচ্ছ, জিকে এখান থেকে জিজ্ঞাসা করবেই, ওয়েস্ট বেঙ্গল থেকে। ঠিক আছে। দেখো হুগলির চন্দননগর জল ভরা সন্দেশ, উত্তর দিনাজপুরে তুলাই পাঞ্জি চাল, আর আমাদের পুরুলিয়ার ছৌ নাচ খুব বিখ্যাত। আচ্ছা, আমাদের দেখো পশ্চিমবঙ্গের প্রতীক, জাতীয় প্রতীক হচ্ছে আমাদের স্টেট অ্যানিম্যাল মেছো বিড়াল। প্রাইমারি পরীক্ষায় কমন দিয়েছিলাম। স্টেট বার্ড সাদা গলা মাছরাঙা। স্টেট ফ্লাওয়ার শিউলি ফুল। পাশে ছবি দেখো, সুন্দর করে বোঝার জন্য সুন্দর করে ছবি দিয়ে দিয়েছি তোমাদের, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ছাতিম গাছ দেখে অনেকে ভাবতে পারে এ আবার কি, ছাতিম গাছ তো কোনোদিন দেখিনি, দেখার দরকার নেই, ছবিতে দেখে নাও ছাতিম গাছ। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য গাছ, বুঝলে, পশ্চিমবঙ্গের রাজ্য গাছ, এগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে। আচ্ছা, ভারতের যদি জিজ্ঞাসা করা হয়, ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ তিরঙ্গা, ন্যাশনাল বার্ড, এটাই তো জিজ্ঞাসা করেছিল আগের বছর। কোশ্চেন কি দেখালাম, এটাই তো জিজ্ঞাসা করেছিল। এই যে পিককের ছবি দেখো, পিকক একজন কমেন্ট করছিলে। ন্যাশনাল ফ্লাওয়ার লোটাস, ন্যাশনাল টি ইন্ডিয়ান ফিগ ট্রি, অ্যানথেম জনগণ মন। অ্যানথেম বললে জনগণ মন, আর যদি বলা হয় সং, তাহলে মনে রাখবে আমাদের বন্দে মাতারাম। ন্যাশনাল রিভার গঙ্গা। অ্যাকোয়াটিক অ্যানিম্যাল গাঙ্গেয় ডলফিন। ন্যাশনাল এম্বেল, এই যে আমাদের অশোক স্তম্ভ। ন্যাশনাল ক্যালেন্ডার শাখা ক্যালেন্ডার। জাতীয় পশু আমাদের টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের। ন্যাশনাল সং বললে কিন্তু বন্দে মাতারাম, যেটা বঙ্কিমচন্দ্র লিখেছেন। ন্যাশনাল ফ্রুট
ম্যাঙ্গো। আমাদের কারেন্সি ইন্ডিয়ান রুপিস, চিহ্নটা দেখে নাও, ইন্ডিয়ান রুপিসের চিহ্ন। এই যে এখানে বাংলায় দিয়ে দিয়েছি, কেউ যদি বাংলায় পড়তে চাও। এরপর দেখো ভারতের কৃষিজ গবেষণা কেন্দ্র, ঠিক আছে, এগুলো ভালো করে করবে। কৃষিজ গবেষণা কেন্দ্র, দেখো লাস্ট যে 2024-23-এর আমাদের WBCS হয়েছিল, এখান থেকে দুটো কোশ্চেন কমন এসেছিল, একটা পরীক্ষায় দুটো, একটা টপিক থেকে। কফি গবেষণা কেন্দ্র কমন এসছে, আর জিজ্ঞাসা করেছিল চা গবেষণা কেন্দ্র কোথায় আছে, জোরহাট, আসাম। ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে, কোথায় কি গবেষণা কেন্দ্র। টাইগার রিজার্ভ, এখান থেকে মিসলেনিয়াসে আগের বছর কমন এসেছে, জিজ্ঞাসা করেছিল ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটা। যতগুলো টাইগার রিজার্ভ সব কিন্তু এতে দেওয়া আছে। ঠিক আছে, যতগুলো টাইগার রিজার্ভ আমাদের আছে এখনো পর্যন্ত ভারতবর্ষে, ঠিক আছে, যদি আপডেট হয়ে থাকে, বেড়ে থাকে, এটার আপডেট ভার্সন তোমরা ক্লাসে আবার পেয়ে যাবে। ঠিক আছে, আপডেট ভার্সন এখন বর্তমানে 58 ন্যাশনাল পার্ক হয়ে গেছে। দেখো এটা কলকাতা পুলিশে কমন এসেছিল, জিজ্ঞাসা করেছিল কানহা টাইগার রিজার্ভ কোথায় আছে, মধ্যপ্রদেশ। দেখো মিসলেনিয়াস পরীক্ষায় জিজ্ঞাসা করেছিল যে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটা, দেখো জিম করবেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এটা আমাদের ব্যাঘ্র সংরক্ষণাগার প্লাস হচ্ছে আমাদের প্রথম ন্যাশনাল পার্ক, এটা 1936 সালে তৈরি করা হয়েছিল। এরকম প্রচুর 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 নোটস আছে, 100-র বেশি টপিক হয়ে যায় আমার, 100-র বেশি, গুনে শেষ করতে পারি না। ঠিক আছে, 100-র বেশি, ওই জন্য কম করে বলে রাখি। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন, প্রত্যেক কটা সেট হবে এরকম, প্রত্যেকটা সেটে আমাদের 50টা করে থাকে। আজকে তোমাদের আমি সেট 1 সবে মাত্র বানিয়েছি, সেট 1-এ আজকে আমি তোমাদের 25টা কোশ্চেন দিয়েছি। ঠিক আছে, একটা দেখানোর জন্য, কারণ পিডিএফটা অনেক বড় হয়ে যাচ্ছিল, এগুলো আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ক্লাসে আলোচনা করিয়ে দেব। ঠিক আছে, তোমাদের দেখানোর জন্য যে কি ধরনের কোশ্চেন করাই, আপাতত 25টা কোশ্চেন দিলাম। তো দেখো এরকম কোশ্চেন থাকবে, 4টে করে অপশন থাকবে, এরকম ডেসক্রিপশন লেখা থাকবে। বাংলাতেও ঠিক একইভাবে কোশ্চেন, অপশন, উত্তর দেওয়া থাকবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন, আমি এগুলো নিজের হাতে বানিয়ে থাকি। কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন এরকম কোথাও থেকে কপি পেস্ট করে বসিয়ে দিই না, এগুলো সব আমার নিজের হাতে, এবং বেস্ট যে এমসিকিউ গুলো মনে হয় আমার যেগুলো পরীক্ষায় আসবে, সেগুলোই আমি বেছে বেছে তোমাদের তুলে দিই, এবং এগুলোকে ট্রান্সলেট করে বাংলায় আবার তোমাদের দিয়ে দিই, যাতে দুই ভাষাতেই তোমরা পড়তে পারো। ঠিক আছে, অন্যান্য জায়গায় দেখবে এক ভাষাতে হয়তো দেয়, ঠিক আছে, কিন্তু আমি দুই ভাষাতেই তোমাদের সুবিধার জন্য করে দিই। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এরকম থাকবে, আর স্ট্যাটিক জিকেও ঠিক এরকম ভাবেই থাকবে। স্ট্যাটিক জিকেটাও তোমাদের দেখে দিচ্ছি, এমসিকিউ দেখো এরকম থাকবে। এই দেখো, পান্নালাল খাল কোন যন্ত্রে পারদর্শিতা ছিলেন, ঠিক আছে, এরকম থাকবে। তারপর দেখো দেখো স্ট্যাটিক জিকের এমসিকিউ এরকম থাকবে। এখানে ইংরাজি ভার্সনটা দেওয়া হয়নি, বড় হয়ে যাচ্ছিল বলে, ইংরাজি ভার্সানও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমার কোশ্চেন সবসময় মনে রাখবে, ইংরাজি বাংলা দুই ভাষাতেই থাকবে। ঠিক আছে, দেখো এবছর আমাদের যে 15 জন নার্সকে যে পুরস্কার দেওয়া হয়েছে নার্স দিবসে, তাদের নাম এখানে কিন্তু দেওয়া রয়েছে। নাইট অ্যাঙ্গেল পুরস্কার, ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল পুরস্কার যাদের যাদের দেওয়া হয়েছে। বুঝতে পারলে? তো থ্যাংক ইউ সকলকে, ভালো থেকো। একটা ছোট্ট ক্লাসের মধ্যে আমি যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদের গুছিয়ে দেখানোর জন্য, যে কি ধরনের তোমাদের
সিলেবাস আছে, কি ধরনের কোশ্চেন আগে এসেছে, এবং আগামী দিনে বলবো যে কিরম টাইপের কোশ্চেন তোমাদের হবে। ঠিক আছে, তো আগামী দিনে আরো বেশি জানতে পারবে। থ্যাংক ইউ সকলকে, ভালো থেকো। এবার স্যার তোমাদের কিছু বলবে, স্যারের কথা শোনো, তারপর তো আমি আছি ক্লাসে, আবার তোমাদের সাথে দেখা হবে। স্যার আছেন? হ্যাঁ, ক্লাস কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ। আমি একটু তোমার থেকে একটু ফিডব্যাকটা নেব, যে কোথায় কেমন কি লাগলো। আমি একটু তোমাদেরকে ওই টেলিগ্রাম, একটা মিনিট, একটা মিনিট, আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো আমি স্ক্রিনটা বন্ধ করলাম। আমি একটু তোমাদেরকে ওই ফেসবুক লিঙ্কটাই শেয়ার করছি, একটু যদি তোমরা মানে গতকাল যারা শেয়ার করেছিলে তারা তো ভালো, এবার যারা গতকাল পারোনি বা কিছু, যদি মনে হচ্ছে আরো একটা ক্লাস করলাম তাতে যদি কিছু হয়, এরকম ব্যাপারটা। কারণ গতকাল যে ক্লাসটা হয়েছিল সেখানে কোনো সাবজেক্ট ওরিয়েন্টেড কোনো কিছু ছিল না। আমি আরো একবার ফেসবুক পেজে, ফেসবুকের ওই আমাদের যে পোস্ট রয়েছে ওই লিঙ্কটা শেয়ার করে দিলাম, একটু যদি তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আমি তার পরপরই কোডটা শেয়ার করে দিচ্ছি। আমি 2 মিনিটের বেশি সময় নেব না, একটু যদি তোমরা তোমাদের শেয়ার করো। দেখো আমি ফেসবুক পোস্টের লিংক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে মানে ভালো, খুব ভালো, দারুণ এরকম না লিখে, বা গতকাল কেউ হয়তো কোনো একটা পোস্টে শেয়ার করেছিল, আজ যদি দ্বিতীয় আর একটা পোস্ট একটু শেয়ার করো, দেখো এখানে দেওয়া আছে। একটু যদি প্লিজ তোমাদের একটু যদি ওপিনিয়ন শেয়ার করো। আমি তার পরপরই এটা শেয়ার করে দিচ্ছি। 2 মিনিটের বেশি সময় নেবো না, আবারও বলছি, মাত্র 2 মিনিট সময় নেবো, তার বেশি একদমই সময় নেবো না। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা যদি একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। আবার বলছি, আমি ফিডব্যাক শেয়ার করতে বলেছি, তার মানে শুধু ভালো বলবে তা না, তুমি তোমার খারাপ বলারও স্বাধীনতা রয়েছে, তুমি সেটাই লেখো। যে না, আমার একদমই ভালো লাগেনি, এর থেকে অনেক ভালো ভালো এই কিছু রয়েছে, অনেক কিছু, যা তোমার মন আসছে তুমি তোমার মতো করে লেখো। আমি চাই তুমি ফিডব্যাক শেয়ার করো, এটাই। একটু যদি তোমরা ফিডব্যাক শেয়ার করো। দেখো আমি ফেসবুক পোস্টের লিংক শেয়ার করেছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাকের পোস্ট শেয়ার করো ফেসবুক পোস্টে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে শেয়ার করো। সবার কাছে রিকোয়েস্ট রইলো, একটু প্লিজ যদি শেয়ার করো। সবার কাছে রিকোয়েস্ট রইলো, প্লিজ যদি একটা দুটো সেন্টেন্সে একটু শেয়ার করো। সবার কাছে রিকোয়েস্ট রইলো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আর অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রেখো, ওখানে সমস্ত কিছু তুমি দেখবে রেগুলার, ওখানে লাইভ ক্লাসের লিংক আসে। লাইভ ক্লাস, প্রত্যেক দিনে লাইভ ক্লাস ওখানে হয়। এরকম না যে ওই 10 মিনিট 15 মিনিট, এরকম না, টানা ক্লাস চলে। পেজটা ভালো করে দেখলে বুঝতে পারবে। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু যদি ফিডব্যাক শেয়ার করো। হয়েছে? আমি এবার তাহলে কোডে চলে আসছি, একটু শেয়ার করলে সবাই। আমি তাহলে কোডে চলে আসছি, চলো।
আচ্ছা, ভিডিওটা অন নেই তাই না? স্ক্রিনটা শেয়ার করছি, দেখো দেখতে পাচ্ছ কিনা। আশা করি সবাই দেখতে পাচ্ছ, তাই তো? দেখো, এটা ফার্স্ট পেজ রয়েছে, সেকেন্ড পেজে তোমার এটা রয়েছে, কোডটা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি একবার। এই কোডটা শেয়ার করার পর তারপরে যদি তোমরা থাকো তাহলে আমি মানে তোমাদের পারমিশন নিয়ে কথা বলবো, কিছু জানাবো, আমার কিছু বলা বক্তব্য। আর যদি তোমরা পারমিশন না দাও তাহলে আমি কিছুই বলবো না। শুধুমাত্র টাইপ করে পাঠাবে, ওরকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। কোন রকম কোনো ইমেজ পাঠালে তোমার কাছে কিন্তু যাবে না। আবারও বলছি, এটা সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে যাবে, ম্যানুয়ালি কিন্তু পাঠানো হবে না। নাম্বার বা কোড নিচে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথম কথা, টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, নাম্বার ওয়ান। নাম্বারটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, নিচে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। যে তুমি টেক্সট মেসেজ করছো, করবে না। আবারও বলছি, সিক্রেট কোড ছোট্ট হবে, দুটো তিনটে ওয়ার্ডের, গরুর রচনা থাকবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে। মানে এখনো পর্যন্ত তোমরা সিক্রেট কোড জানো না, তাই এটা সিক্রেট। যখন এটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, এটা কিন্তু আর সিক্রেট থাকবে না। তাই আবারও বলছি যে আগামীকাল কিন্তু আবার এটা পাল্টে যাবে। এই তিনটে পয়েন্ট মাথায় রাখবে। নাম্বার ওয়ান, যে টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, কোনো ইমেজ পাঠালে কিন্তু তোমার কাছে যাবে না। নাম্বার টু, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটাতে পাঠাবে। নাম্বার থ্রি, অবশ্যই টাইমের মধ্যে। আমি তোমাকে বলে দিচ্ছি যে রাত 12টা, ধরো আজ রাত 12টার মধ্যে অবশ্যই পাঠিয়ে রাখো। আমি ধরে নাও 12:30টার সময় রান করবো, ঠিক আছে? আমি তোমাকে 12টা বলে রাখলাম, আমি ধরো 12:30টার সময় এই সিস্টেমটা রান করে দেবো। যে মুহূর্তে আমি রান করে দেবো, তারপর যদি তোমার কোড আসে তাহলে তোমার কাছে কিন্তু যাবে না। তোমার এটা পাঠাতে খুব বেশি হলে 4 থেকে 6 সেকেন্ড সময় লাগতে পারে, 4 থেকে 6 সেকেন্ড সময় লাগতে পারে। তাই আমি বলবো রাত 12টার মধ্যে পাঠিয়ে রাখো, তার বেশি কিন্তু লেট করবে না। একবার আমি যদি সিস্টেমটা রান করে দিই, তারপরে তুমি সঠিক সিক্রেট কোড পাঠালেও তোমার কাছে যাবে না। আর মনে রেখো, এই যে যে নাম্বারটার কথা বলছি, এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদের যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে কিন্তু নেই। অর্থাৎ যে নাম্বারটা আমি পাঠাচ্ছি সেই নাম্বারে পাঠাতে হবে, অন্য কোনো নাম্বারে পাঠালে কিন্তু যাবে না। কোডটা হচ্ছে এটা, মাই ইয়ার 2025, মাই ইয়ার 2025, নাম্বারটা এটা। 6291515880, 6291515880, 6291515880, এই নাম্বারে শুধুমাত্র টাইপ করে পাঠাবে এইটা, মাই ইয়ার 2025, যেটা আমি এখানে হাইলাইট করা আছে। আবারও বলছে, টাইপ করে পাঠাবে, স্ক্রিনশট তুলে পাঠালে তোমার কাছে কিন্তু যাবে না। এটা ম্যানুয়ালি পাঠানো হবে না। আমি মানে তুমি ইয়ে পাঠাবে, সিক্রেট কোড পাঠাবে, আমি চেক করব, আমি সিন করব, কিন্তু তাও বলছে আমি কিন্তু তোমাকে পাঠাতে পারবো না। আমি ম্যানুয়ালি কাউকে পাঠাবো না, যা কিছু যাবে সিস্টেম সফটওয়্যারের মাধ্যমেই যাবে। তাই বারবার বলবো যে অবশ্যই সঠিক সিক্রেট কোড পাঠাও, সঠিক নাম্বারে পাঠাও। 6291515880, এটাই সিক্রেট কোড। আর কোডটা কি? মাই ইয়ার 2025, মাই ইয়ার 2025। ঠিক আছে? কারো কথা কোনো অসুবিধা নেই তো? একটু আমাকে জানিও, একটা মিনিট, আমি আমাকে একটু জানিও যে তোমরা কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো। তোমাদের দেখো এটা খোলা আছে, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে একটু আমাকে জানাও, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো। দেন তোমরা যদি পারমিশন দাও আমি তাহলে দু চারটে কথা তোমাদের সাথে বলবো, একটু আমাকে জানাও। 3 নম্বর, তাই তো? গ্রাফটা বুঝতে না পারলে বুঝতে হবে তাহলে তুমি গতকাল ক্লাসে ছিলে না, এই আর কি ব্যাপার। 4 নম্বর গ্রাফ বলছো, তার মানে তুমি আল্ট্রা প্রো লেজেন্ডে চলে গেছো।
ঠিক আছে, যারা 3 নম্বর রয়েছে আমি বলবো সবসময়ের জন্য, যারা 3 নম্বরের গ্রাফে রয়েছে আমি বলবো লেগে থাকো, বারবার বলছি যেটা কিন্তু একদিনে হওয়ার না। আর এই এই স্ট্র্যাটেজিতে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে, এই যে যেরকমটা তোমাদেরকে দেখানো হলো। মানে আবারও আমি গতকাল বারবার জানিয়েছি, ওয়েস্ট বেঙ্গলকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় যা কিছু আছে তোমাকে গুলে খেতে হবে সম্পূর্ণ, একেবারে নদী থেকে শুরু করে জেলা থেকে শুরু করে সমস্ত কিছু, যত রকমের প্রকল্প প্রজেক্ট যা কিছু রয়েছে সবকিছু তোমাকে গুলে খেতে হবে এই ওয়েস্ট বেঙ্গলের উপর সবকিছু। জেনে রেখো এখান থেকে 30 নম্বর, এটা একেবারে কম কথা না। মানে কারেন্ট অ্যাফেয়ার্স আর এই জিকে মিলিয়ে 30 নম্বর, এটা কিন্তু একেবারে কম কথা না। একটা মিনিট দাঁড়াও তো, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, সবাইকে সবকিছু ঠিক আছে দেখতে পাচ্ছ বা সাউন্ড ক্লিয়ার আছে? একটু আমাকে জানিও তো। সম্ভবত একবার নেটওয়ার্কের প্রবলেম হলো বোধহয়। এখন সবকিছু ঠিক আছে তো? ঠিক আছে, তাই তো? আর যেটা বলছিলাম বারবার, যে ওয়েস্ট বেঙ্গলকে সব থেকে বেশি গুরুত্ব দাও, এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখান থেকে সব কোশ্চেন, বেশিরভাগ আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কোশ্চেন আসবে। ন্যাশনাল লেভেলের অল্প কিছু বা ইন্টারন্যাশনাল খুব সামান্য, আমি 2-4 মানে খুব রেয়ার ধরে নিচ্ছি, যেটা খুব এ না করলেও তোমার চলবে, এরকম ব্যাপারটা। অঙ্কটাকে খুব গুরুত্ব দাও, এটা গতকাল বারবার জানিয়েছি যে এটার এরকম কোনো ব্যাপার নেই যে তুমি অঙ্ক জানো না, অঙ্ক পারো না, এর জন্য আলাদা ক্যাটাগরি রয়েছে। এই পারো না জানো না বলে কোনো লাভ নেই। তো রিপিটেডলি বলবো যে অঙ্কটাকে গুরুত্ব দাও, পাটিগণিতের কয়েকটা চ্যাপ্টার একটু যদি এটাকে একটু যদি মানে প্ল্যানিং করে একটু যদি ঠিকঠাক ওয়েতে পড়াশুনো করো, তাহলে এটা ডেফিনেটলি হবে। আমি অঙ্কের ক্লাস যেটা রয়েছে লাস্ট ক্লাস, আমি নিজে থাকবো রবিবার ক্লাসে, সেদিন আমি এই নিয়ে আরো ডিটেলসে ডিসকাস করবো। বাকি থাকলো ইংলিশ, আবার ওই অঙ্কের মধ্যে কথা বলবো যে আমি ইংলিশ জানি না, ভয় লাগে, প্লিজ কোড গুলোকে লিখো না। এটা তুমি আমাকে গ্যারান্টি দিতে পারবে যে নূপুর সাহা ও ক্লাসটা করেছিল, সঙ্গীতা রাজ, এটা তুমি আমাকে গ্যারান্টি দিতে পারবে যে নূপুর সাহা ও ক্লাসটা করেছিল? তোমার মনে হয় যে আমি চোখে কম দেখতে পাই? এই চশমাটা একটা এআরসি গ্লাস, অর্থাৎ এই যে আমাদের কম্পিউটারে যা কিছু ব্লু কালারের যে লাইটটা থাকে, সেই কালারটাকে প্রোটেক্ট করার জন্য। আমার পাওয়ার চোখে কোনো রকম এখনো পর্যন্ত পাওয়ার নেই। সঙ্গীতা রাজ, তোমাকে বলছি, ও দেখে মনে হচ্ছে? হতে পারে। তবে তুমি প্লিজ এই সোশ্যাল ওয়ার্ক গুলো করো না। তুমি আমার গ্যারান্টিতে বলতে পারবে নুপুর সাহা ও ক্লাসটা করেছিল? একটু বলো। নুপুর সাহা ক্লাস করেছিল? কি করে বিশ্বাস করব? কি করে বিশ্বাস করবো? সে তো এখন সবাই বলতে পারে। না না, আবারও বলছি, এই উপকার করতে যেও না, সোশ্যাল ওয়ার্ক করতে যেও না। ঠিক আছে, সোশ্যাল ওয়ার্ক যদি সত্যি করতে আমাকে বলো, আমি তোমাকে বেশ কয়েকটা জায়গা বলে দেবো, সেখানে করো, কাজে লাগবে। যেখানটা ছিলাম, আহ ইংলিশের ক্ষেত্রে, ঠিক আছে, এটার ক্ষেত্রে তোমাকে পুরো প্ল্যানিং করে পড়তে হবে। আবার বলছি, খুব ডেপথে কোশ্চেন হবে না এখানে, আমাদের যে কোশ্চেন হবে খুব ডেপথে কোশ্চেন হবে না। আর সমস্যাটা এই জায়গাটাই হবে, ডেপথে কোশ্চেন হবে না, হবে না মানে যারা মার্কেটে পড়ে রয়েছে, পুরোনো পাপি যারা, যারা দীর্ঘদিন পড়াশোনা করছে, ঠিক আছে, যাদের তার ধরো টার্গেট রেখে দিয়েছে আমি মিসলেনিয়াস কি আমি ডব্লিউবিসিএস কি পুলিশের কিছু কিছু একটা পাবো। এবার এই পেট তো এটা বোঝে না, পেট বা আমাদের সোসাইটি সমাজ বয়স এটা তো বোঝে না। তো তখন মনে হবে ঠিক আছে, গ্রুপ সি গ্রুপ ডি বেরোচ্ছে, ফর্মটা তো ফিল আপ করি, চাকরিটা পাই আগে, তারপর দেখা যাবে, তারপর দেখা যাবে, এরকমটা তো হবে। মানে তুমি এটা ভেবো না যে মাধ্যমিক কোয়ালিফিকেশন, তার মানে মাধ্যমিক কোয়ালিফিকেশন যারা রয়েছে তারাই শুধু পরীক্ষা দেবে, এরকমটা একদম ভেবো না। আর তুমি ভেবে রাখো যে তোমার কম্পিটিটর যারা, আমি গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি ওদের কথা বলছি না, মানে গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রি হলে সে বিশাল দুইজনে একদমই না, আমি তাদের কথা বলছি যারা এই ফিল্ডের পুরনো পাপী। অর্থাৎ এরকম বহু ছেলে মেয়ে রয়েছে এই ফিল্ডে 1 বছর 1.5 বছর 2 বছর 3 বছর 4 বছর ধরে পড়াশোনা করছে, এরকম ব্যাপারটা। আমি তাদের কথা বলছি, তাদের কাছে কিন্তু এই ব্যাপারটা নখদর্পণে রয়েছে। মানে যারা ধরো ডব্লিউবিসিএস রেল স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা নাই, তাদেরকে আলাদা করে এর প্রিপারেশন খুব একটা দরকার পড়বে না। তাদের দরকার পড়বে একটু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে এগুলো রয়েছে সেগুলো আর একটু বেশি, তাদের কাছে ম্যাথ ইংলিশ এই ব্যাপারগুলো অনেক বেশি স্ট্রং রয়েছে।
তাই আবারও বলবো যে তুমি এটা ভেবো না যে তোমার কম প্রিপারেশন রয়েছে মানে তোমার জন্য একটা আলাদা ক্যাটাগরি তৈরি করা হবে, তারপরে তুমি চাকরি পাবে, একদমই না। ক্যাটাগরি শুধু এসসি এসটি ওবিসি যা কিছু রয়েছে, তোমাকে কিন্তু এখানে মেরিট দিয়ে তোমাকে এ করতে হবে। তাই তুমি একদম প্রথম দিন থেকে সেই প্রিপারেশন নাও। ইংলিশটাকে আবার বলছি, একবারের জন্য মুখে বলবে না, ভুলেও বলবে না আমি ইংলিশ পারি না, আমার ইংলিশে ভয় লাগে, আমার অঙ্ক আমার দ্বারা হবে না, এই কথাগুলো ভুলেও বলবে না। তোমার যদি মনে হয় এগুলো, তাহলে তুমি বেরিয়ে যাও, এই ফিল্ড তোমার জন্য না। এগুলো ভুলেও বলবে না, মানে তোমার অজান্তেও এই কথাগুলো একবারের জন্য বলবে না। তোমাকে এটা দায়িত্ব, তোমার একটা দায়বদ্ধ তৈরি করতে হবে। তুমি জানো না, তোমাকে তৈরি করতে হবে। আমি গতকাল যা যা বলেছিলাম, কোথাও আমি মেরিটের কথা বলিনি। মেরিট কখন কাজ করবে জানো? ধরে না আমার মধ্যে প্রচুর মেরিট রয়েছে, আর তোমার মধ্যে মেরিটের বিন্দু মাত্র কিছু নেই, কিন্তু তোমার মধ্যে যে গতকাল যে পয়েন্ট গুলো বলেছিলাম সেগুলো রয়েছে। তুমি ধৈর্য রাখতে পারো, তোমার মধ্যে রেগুলারিটি রয়েছে, তুমি হার্ড ওয়ার্ক করতে পারো প্রচুর, তোমার কনফিডেন্স তৈরি হয়েছে, তোমার মধ্যে মোটিভেশন আছে, তোমার মধ্যে ডেডিকেশন আছে, এই ব্যাপারগুলো সবই রয়েছে। আর এই পয়েন্টগুলো যা কিছু বললাম একটাও আমার মধ্যে নেই, শুধু মেরিট রয়েছে। একটা সময় আমি তোমার থেকে পিছিয়ে যাব, কিন্তু মেরিট কখন কাজ করে? যখন আমার আর তোমার হার্ডওয়ার্ক, স্ট্র্যাটেজি, রেগুলারিটি, কনফিডেন্স সবকিছু সেম। আমার মেরিট রয়েছে, তো তখন আমি একটু রকেটের গতিতে বেরোবো, তুমি হয়তো আস্তে আস্তে যাবে, হবে আস্তে আস্তে হবে, এই যা পার্থক্য, ঠিক এতটুকুই। তার জন্য ব্যাপারটা এরকম যে, যে ছেলেটা বা মেয়েটা লাস্ট বেঞ্চে বসে পড়াশোনা করেছে স্কুলে, সেও চাকরি পায়। যে ছেলেটা বা মেয়েটা 2-4 বার ফেল করে গেছে, সেও চাকরি পায়। পার্থক্যটা ঠিক এই জায়গাটায়, আর কোনো কিছু না। পার্থক্য ঠিক এই জায়গাটায়। বোঝাতে পারলাম? তাই রিপিটেডলি যেটা বারবার বলবো তোমাদেরকে, যে ধৈর্য রাখো, এর অন্য কোনো উপায় নেই। এই ফিল্ডে তোমাকে ধৈর্য রাখতে হবে, একদিনে তুমি কিচ্ছু পরিবর্তন করতে পারবে না। এই যে যা কিছু তোমাকে আজ দেখানো হলো, ধরো স্ট্র্যাটেজি, কারেন্ট, বুঝতে পারছো কত কিছু। এবার এটা যদি তুমি গাতিয়ে পড়ো, তাও তুমি মনে রাখতে পারবে না। তুমি একদিকে পড়বে আর একদিকে ভুলতে থাকবে। এই একদিক থেকে পড়তে শুরু করবে, আর একদিকে তুমি ভুলতে শুরু করবে। এই সেপ্টেম্বরের জিনিসটা, বা ভুল বললাম, এই জুন জুন মাসের এই জিনিসটাকে তোমাদের অক্টোবর মাসে পরীক্ষা কি নভেম্বরে পরীক্ষা, সেই পর্যন্ত তোমাকে টেনে নিয়ে যেতে হবে। এর অন্য কোনো বিকল্প নেই। তাই এখানে আসছে এরপর, যেটা আমি গতকালও বলছিলাম, রিভিশন। রিভিশন কি করে দেবে সেই পার্টটা আমি এখনো পর্যন্ত ডিসকাস করতে পারিনি। আমি এই নিয়ে কথা বলবো তোমাদের সাথে। এই রিভিশন একটা খুব বড় স্ট্র্যাটেজি। এটাকে কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে করতে হয়, আদারওয়াইজ তুমি এই জুন মাসের পড়াটা তুমি নিয়ে যেতে পারবে না। কারণ ধরো জুন মাসে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, জুলাই মাসেও কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, সেপ্টেম্বর অগাস্টে আসবে, সেপ্টেম্বরে আসবে। এবার বলেছি যে এই শুধু এমন নয় জুন মাসের মধ্যে সীমাবদ্ধ, তোমার এর আগের মাসে মে মাসেও রয়েছে, তার আগে এপ্রিল রয়েছে, তার আগে মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি, সব তোমাকে পড়তে হবে। এগুলো তোমাকে টেনে নিয়ে যেতে হবে। তো প্রতিদিন তো বাড়বে, এমন তো নয় যে একটা নির্দিষ্ট সিলেবাস এই পর্যন্ত। কারেন্ট অ্যাফেয়ার্স নির্দিষ্ট বলে কিন্তু কিছু হয় না। তাহলে এর নির্দিষ্ট স্ট্র্যাটেজি ছাড়া তুমি যদি পড়াশোনা করো, তাহলে তোমার কাছে এই ব্যাপারগুলো কোনো কিছুই পৌঁছাবে না, কোনো কিছুই পৌঁছাবে না। বোঝাতে পারলাম? আমাকে একটু সময় দেবে, আমি তোমাদেরকে আস্তে আস্তে বলবো। আর যেটা গতকাল বারবার বলছিলাম, যে ধৈর্য রাখো, এই ধৈর্য তোমাকে রাখতে হবে। আর যেটা বলার, যে রেগুলারিটি মেনটেন করো, মানে কোনো একদিনও ফাঁকি দিও না, কোনো একদিনের জন্য ফাঁকি দিও না। রেগুলার পড়াশোনা করো, রেগুলার পড়তে বসো। দিনের মধ্যে অন্তত সর্বনিম্ন 4.5-5 ঘন্টা সময় দেবে, এর কমে যেন কোনোভাবে না হয়। যেদিন হচ্ছে না, সেটা তুমি তার পরের দিন পুষিয়ে দেবে, তুমি কোনো দায়বদ্ধতার মধ্যে রয়েছো, হতে পারে। তাহলে আজকে 3 ঘন্টা হয়েছে, তো পরের দিন তুমি সেটাকে 5 ঘন্টা করে দেবে, যাতে করে ব্যালেন্স হয়ে যায়। অন্তত 4.5-5 ঘন্টা তোমাকে পড়তে হবে, এই সময়টা তোমাকে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ম্যাথ বা ইংলিশ যে যা কিছু রয়েছে, এটা যদি তুমি একটু স্ট্র্যাটেজি মেনে পড়াশোনা করে, একটু গতকাল যে কথাগুলো বললাম, যেগুলো যা কিছু বললাম সেগুলো একটু শুনে চলো, তাহলে তোমার পক্ষেও সম্ভব। একদিনে হবে না। দেখবে তুমি যদি 1 সপ্তাহটা টার্গেট রাখো, তাহলে 1 সপ্তাহে তুমি কিছু না কিছু করবে। এইভাবে 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ যদি রাখো, বুঝতে পারবে একটা কিছু হয়েছে। এইবার এই যে জায়গাগুলো, এগুলোকে আবার রিভিশনের মধ্যে নিয়ে আসতে হবে। এগুলো হলো একটা পুরোপুরি একটা সাইক্লিক প্রসেস। এটা যদি তুমি মেনে চলতে পারো, তাহলে ডেফিনেটলি তুমি সাকসেস পাবে। আগামীকাল ইংলিশ ক্লাস রয়েছে, মিস করবে না। ইংলিশ ক্লাসে যেটা তুমি পাবে, আমি সেটা তোমাকে বলে রাখি। আগামীকাল ইংলিশ ক্লাসে প্রথমে অ্যানালিসিস জায়গাটা, সিলেবাসটা বলে দেবো প্রথমে, যে কি কি রয়েছে। অবশ্যই গ্রামার, মানে আমাদের দেখবে সিলেবাসের মধ্যে শুধু লেখা রয়েছে গ্রামার। গ্রামার বলতে কি কি সেটা কিন্তু কোনো কিছু মেনশন নেই। গ্রামার বলতে সবকিছু বোঝায়, পার্টস অফ স্পিচ, টেন্স, আর্টিকেল। এবার এর মধ্যে যদি ভয়েস চেঞ্জ, ন্যারেশন, আরো অনেক কিছু রয়েছে। আমি তো ইংলিশের নই, স্যার আরো ভালো বলতে পারবেন। তাহলে সিলেবাসের জায়গাটা কালকে প্রথমে ডিসকাশন হবে।
প্রথমে এই জায়গাটা, এটা হওয়ার পর তারপরে যাবে অ্যানালিসিস। এই অ্যানালিসিস পার্টটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, মানে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখে কোথা থেকে কেমন টাইপের কি কোশ্চেন আসে, বা এই রিলেটেড যে পরীক্ষাগুলো হয়, সেটা আমাদের স্টেট লেভেল হোক বা সেন্ট্রাল লেভেল হোক, যে পরীক্ষাগুলো হয় তাদের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন মেনে যে কোথা থেকে কতগুলো কি কোশ্চেন আসতে পারে। যে 15টা তো আমাদের কোশ্চেন, এই 15টা কোশ্চেনের মধ্যে গ্রামার থেকে কতগুলো আসবে, দেন ভোকাবুলারি থেকে কতগুলো আসবে, কম্প্রিহেনশন থেকে কতগুলো আসবে। এবার আসি গ্রামার থেকে, বললাম ধরো 5টা কোশ্চেন আসবে, গ্রামারের 5টা কোশ্চেন কোথা কোথা থেকে আসবে, এই ব্যাপারগুলো যেটা পুরো ডিটেলস তোমার এই অ্যানালিসিস খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় যেটা হবে সেটা হচ্ছে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে অবশ্যই ডিসকাশন হবে, এটাই হয়তো করবে। কারণ একটা 1.5 ঘন্টা ক্লাসে কোনো একটা টপিক বা পার্টিকুলার কোনো কিছু শেষ করতে পারবে না, আর যদি বা শেষ করে দেয় তুমি নিতে পারবে না। তাই কালকে কিন্তু এরকম কোনো, বা আমাদের এই যে যে ক্লাসগুলো হচ্ছে এখানে কিন্তু এই নিয়ম মেনে হচ্ছে না যে একদম কোনো পার্টিকুলার কোনো ইউনিট বা চ্যাপ্টার বা টপিক নিয়ে পড়াশোনা হচ্ছে, এরকমটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এখানে কিন্তু একটা ওভারঅল ভিউ তোমার কাছে যাচ্ছে, যে স্ট্যাটিক যে কারেন্ট অ্যাফেয়ার্স কি খায় না গায়ে মাকে, ব্যাপারটার মধ্যে কি রয়েছে, এই ওভারঅল ভিউটা তোমার কাছে যাচ্ছে। আগামীকাল ইংলিশ ক্লাসেও ঠিক একই রকম এই ওভারঅল ভিউটা তোমার কাছে যাবে। আমি রবিবার দিন ম্যাথের ক্লাসে বসলেও ওই একই জিনিস করবো। আমি তোমাকে একটা কোনো পার্টিকুলার চ্যাপ্টার দিয়ে শুরু করব, সেখানে করবো না, সেটা না। বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে কেমন কি কোশ্চেন এসছে, তো সম্ভাব্য কেমন কি কোশ্চেন আসতে পারে। তাছাড়া আমি প্রথমে চেষ্টা করব যে অঙ্কের সিলেবাসটাকে পোস্টমর্টেম করা, কারণ অঙ্কের সিলেবাসের মধ্যে কি কি রয়েছে সেই জায়গাটা। এর সাথে আমরা যেটা দেখব যে অঙ্কের সিলেবাসের মধ্যে আমাদের যে পার্টটা রয়েছে কি বলে ওই তোমার টপিক গুলো, এই টপিক গুলোকে আমরা কিভাবে মার্চ করতে পারি, গ্রুপ করতে পারি, এই জায়গাটাকে আমাদেরকে দেখতে হবে। বলো কি কোশ্চেন আছে, বলো বলো কি কোশ্চেন আছে। তো এই জায়গাগুলোকে করাবো, অর্থাৎ এই যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলোতে মূলত একটা ওভারঅল ভিউ বা ডাইরেকশন তুমি পাবে। এর পরবর্তীতে যে আমাদের নতুন ব্যাচ ক্রিয়েট করা হবে, যেটা বললাম গতকালও বলেছিলাম, বলো কি কোশ্চেন আছে। এরপরে যে নতুন ব্যাচ ক্রিয়েট করা হবে সেখানে পুরোপুরি নিয়ম মেনে ক্লাস হবে। অর্থাৎ এই যে আমি তোমাকে বললাম জিকে, জিকে বলে আমাদের ক্লাস হবে না, আমাদের ক্লাস হবে হিস্ট্রি ক্লাস হবে, ধরো হিস্ট্রি পার্টিকুলার একটা ক্লাস, জিওগ্রাফি পার্টিকুলার একটা ক্লাস, বা পলিটি, আমাদের যেটুকু সিলেবাস আছে সেটুকু। আমাদের এখানে বিরাট কিছু নেই। গ্রুপ ডি নিয়ে বলছি, ভাবছি এটা কি ঠিক ভাবনা আমার, না একদমই না। আমি বলবো কেন এই করবে, তোমার 15 নম্বর ইংলিশটার জন্য। এবার তুমি একটা জিনিস ভাবো, যে যারা গ্রুপ ডি নিয়ে ভাবছো, আমি তাদেরকে একটা কথা বলি, যে লাইফে তুমি কি এমন পরীক্ষা দাও যেটাতে ইংলিশ নেই? মানে গ্রুপ ডি তুমি পরীক্ষা দেবে, আমার মনে হচ্ছে যে যেটা মনে হয় যে তোমার ওই ইংলিশের জায়গাটাতে ভয় রয়েছে তার জন্য। কারণ কোয়ালিফিকেশন তোমার থেকে তোমায় কেউ আটকাতে পারবে না। আমরা যারা রয়েছে সবাই মোটামুটি মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস না হলে কেউ আর চাকরির পরীক্ষার জন্য ভাবনা চিন্তা করি না, মিনিমাম। আমি মিনিমামের কথা বলছি, এখন আর মাধ্যমিক পাস বলেও কিছু হয় না। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, কম্পিউটারের ব্যাপারটা আমি গতকালই বলেছি যে আজ থেকে শুরু করে দাও। ঠিক আছে, এর মধ্যে কোনো কিছু স্কিল বা কোনো কিছু না, তুমি ওর একটা নিজস্ব সফটওয়্যার আছে, কম্পিউটারে যে টাইপিং স্কিল রয়েছে না, ওর একটা সফটওয়্যার রয়েছে। বাড়িতে যদি কম্পিউটার না থাকে, তোমার আশেপাশে তো সাইবার ক্যাফে রয়েছে, প্রত্যেকদিন 1 ঘন্টা করে সাইবার ক্যাফেতে বসে, 1 ঘন্টা করে বসতে কত না এখন, খুব বেশি 15 কোটি টাকা হতে পারে, আমাদের সময় তো 10 টাকা করে নিত। মানে আমি তাও আজ থেকে ধরে নাও কত বছর আগের কথা বলছি, 2009-10 এরকম সময়, 10-11 এরকম সময়ের কথা বলছি, তখন 10 টাকা করে 1 ঘন্টায় বসতো। এখন 15 কোটি টাকা নেবে খুব বেশি হলে, প্রত্যেকদিন 1 ঘন্টা করে বসো। ঠিক আছে, সফটওয়্যারটা প্রত্যেকদিন টাইপ করো, দেখো এমনি হবে, এমনি হবে। আর টাইপিং এর জন্য ইউটিউবে আগে কয়েকটা ভিডিও দেখে নাও, খুব ভালো করে সুন্দর করে যে টাইপিং এর প্রসেস কি কিভাবে করতে হয়, এগুলোর জন্য ইউটিউবে খুব ভালো করে ভিডিও দেখে নাও, অনেকগুলো সফটওয়্যার আছে। এবার এই ভিডিও দেখে তুমি সেখান থেকে একটা সুন্দর নোটস তৈরি করো, যে এই পয়েন্ট গুলো বলেছে। কারণ আমি ধরো টাইপিং এর এক্সপার্ট নই, তাহলে আমি যাই কিছু বলি না কেন, এটা ওভারঅল কিছু তোমার কাছে যাবে, কিন্তু এক্সপার্ট ওরিয়েন্টেড ভিউ আমার থেকে পাবে না। সেক্ষেত্রে আমি বলবো ধরো ইউটিউবে দেখো, গুগলে সার্চ করো, কিছুটা সময় দাও এর জন্য, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দাও, 3 ঘন্টা সময় দাও, একদিন সময় দাও, দেখো তোমার কাছে পুরো একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। এবার সেটার উপরে রেগুলার প্র্যাকটিস করো। এবার এখানে কিন্তু মূলত প্র্যাকটিস, ওই যে যে কি পয়েন্ট যেগুলো পেলে, যে যে পয়েন্ট গুলো তুমি পেলে, সেই পয়েন্ট গুলোর উপর বেস করে তুমি রেগুলার প্র্যাকটিস করো, দেখো অটোমেটিক হয়ে যাবে। তুমি যদি এটা মোটামুটি 3 সপ্তাহ প্র্যাকটিস করতে পারো, তুমি ডিফারেন্স বুঝতে পারবে। আর টাইপিং টেস্ট আমি যদি ধরে নিই সবকিছু টাইমে হবে, তাহলেও সেই নভেম্বর ডিসেম্বর, মানে তোমার কাছে এখনো 5-6 মাস সময় থাকছে।
এখনো পর্যন্ত 5 মাস 6 মাস সময় থাকছে। তাহলে হ্যাঁ, টাইপিং টেস্ট বলে সফটওয়্যার নেই। আমাকে একটু দেখে বলতে হবে বাবা, এটা আমাকে একটু দেখে বলতে হবে। 2-3টে সফটওয়্যার আছে, আমাকে একটু দেখে বলতে হবে, একটু সময় দাও, আমি দেখে বলবো। ঠিক আছে, আমি দেখে বলবো। আর তোমরা যদি পারো গুগলে সার্চ করো বা ইউটিউবে যাও, ইউটিউবে টাইপের কোনো ভিডিও দেখো, দেখলে হয়ে যাবে। কিন্তু এই ভয়ের জন্য গ্রুপ ডি থেকে বেরিয়ে এসো না, কারণ এই গ্রুপ সি গ্রুপ ডি করো না। আমি বলবো তুমি প্রিপারেশন নিচ্ছ গ্রুপ সি এর, গ্রুপ ডি এর প্রিপারেশন নেবে না, ওর নেওয়ার দরকার নেই, গ্রুপ ডি ভাবার দরকার নেই, অটোমেটিক গ্রুপ ডি কভার হয়ে যাবে। টাইপিং মাস্টার সফটওয়্যার, হ্যাঁ এরকম একটা শুনেছিলাম, টাইপিং মাস্টার। এরকম অনেক আছে, মনে হয় 2-3টে খুব ভালো সফটওয়্যার আছে যেগুলো খুব ভালো ডিটেক্ট করে, তো সেইগুলো দেখে করো। ঠিক আছে, প্রথমে খুব সুন্দর করে হাতের এটা তৈরি করে নাও, তারপরে ছোট ছোট নিউজ যেগুলো রয়েছে, ঠিক আছে, যেগুলো যে নিউজগুলো তুমি সহজে পড়তে পারো এরকম কোনো জায়গায় টাইপ করার চেষ্টা করো। তারপরে একটু ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল বলতে কেমন ব্যাপারটা, ধরো কোনো ইকোনমিক নিউজ সেগুলোকে টাইপ করছো, কোনো ধরনের মেডিকেল ওরিয়েন্টেড কোনো নিউজ সেগুলোকে টাইপ করছো, দেখবে তোমার মধ্যে স্কিল তৈরি হবে। টাইপিং মাস্টার খুব ভালো। বোঝাতে পারলাম কি বলতে চাইছি? প্রথমে কি করবে, একদম নিজের মতো করে টাইপ করো। যে তুমি ধরো কিছু একটা পেলে বা কোনো একটা পেপারে তোমার যেটা সব থেকে সহজ নিউজ মনে হয়, যেটা তুমি সহজে পড়তে পারো, এরকম যে তুমি ধরো ইংলিশ খুব ভালো পড়তে পারো না, তারপরেও কোনো একটা পেপার মানে খবরের কাগজ নিয়ে যেটা থরলি তুমি পড়তে পারছো, যে পড়ার জন্য তোমার খুব একটা প্রেশার দিতে হচ্ছে না, এরকম টাইপের কিছু টাইপ করো। সেখান থেকে তুমি রেগুলার বেসে, মানে এই 1 দিন 2 দিন না, এটাই তুমি 2 সপ্তাহ 3 সপ্তাহ প্র্যাকটিস করো। এরপর এগুলো হলো, এবার একটু স্পোর্টস ওরিয়েন্টেড যাও, সেইগুলোকে আবার 2 সপ্তাহ 3 সপ্তাহ প্র্যাকটিস করো। এবার একটু ইকোনমিক্স ওরিয়েন্টেড যাও, সেগুলোকে 2 সপ্তাহ 3 সপ্তাহ প্র্যাকটিস করো। এবার একটু কেমিক্যাল ওরিয়েন্টেড, কিছু মেডিকেল ওরিয়েন্টেড যাও, দেখো অটোমেটিক তোমার মধ্যে স্কিল তৈরি হয়ে যাবে। কিন্তু এটা একদিনে হবে না সবকিছুর ক্ষেত্রে, এই একটা কথা একদিনে হবে না। বা তুমি যদি ভাবো যে আগামী 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস প্র্যাকটিস করো, তাতেও হবে না। নোটস আমি রাত্রেই পাঠিয়ে দেবো, যদি খুব অসুবিধা না হয়, মানে এই রেকর্ডিং প্রসেস হতেই সময় লাগে, এটা যদি প্রসেস হতে তাড়াতাড়ি হয়ে যায় আমি রাত্রে পাঠিয়ে দেবো। যদি রাত্রে নাও যায়, সকালবেলা তোমার কাছে যাবে, এই দায়িত্ব আমার। ঠিক আছে, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না, আলাদা করে কোনো এক্সট্রা মেসেজ করার দরকার নেই। ঠিক আছে, চলো আমি এই পর্যন্ত রাখলাম। কি কোশ্চেন বল, ফার্স্ট বলো। 10টা বেজে গেছে, ফার্স্ট বলো। আগামীকাল ইংলিশ ক্লাস কেউ মিস করবে না। আবারও বলছি, এটা ভাবার কোনো কারণ নেই যে ইংলিশ আমারতে হয় না, এটা ভাবলে তুমি পিছিয়ে যাবে। এই 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 ভাবনাটাকে, এই চিন্তা ভাবনাটাকে তুমি জায়গায় দেবে না। ঠিক আছে, এই চিন্তা ভাবনাটাকে তুমি জায়গায় দেবে না। সিম্পলি তোমাকে এটা ভাবতে হবে যে আমাকে একটা চাকরি দরকার, আর এর জন্য কি কি করতে হবে, তুমি সবকিছুকে হ্যাঁ বলবে, আর এর মধ্যে যা যা বাধা রয়েছে সবকিছুকে তুমি না বলবে। এই হচ্ছে সিম্পল ফান্ডা। বোঝাতে পারলাম? আমার উদ্দেশ্য কি, আমার অবজেক্টিভ কি, একটা চাকরি পেতে হবে। এই, তাহলে এর জন্য যা যা দরকার আমি সবকিছুকে হ্যাঁ বলবো। আর এই আমার হ্যাঁ বলার জন্য যেখানে যেখানে আমার ব্যারিয়ার তৈরি হচ্ছে আমি তাকে না বলবো। এই হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি, আর কোনো কিচ্ছু না। এনসিতে ওটা রেজিস্ট্রেশনের সময় কোয়ালিফিকেশন কি 10 পাস দিলে হবে না 10+12 দিলেও অসুবিধা নেই, 10+12 দিলে অসুবিধা নেই, কারণ আমাদের এই কোনো পরীক্ষাতে আপার কোয়ালিফিকেশন রেসপেক্টে কোনো কিছু থাকে না। মানে তুমি যদি গ্রাজুয়েশন দিয়ে দাও, তার জন্য তোমাকে যে বলবে পরীক্ষা বসতে দেবে না, সেটা হবে না। ঠিক আছে, বরং আমি বলবো তোমাকে একটু পজিটিভলি দেখতে পারে, যে আলটিমেট তো একটা ইন্টারভিউ রয়েছে, তো ইন্টারভিউ এর ক্ষেত্রে ব্যাপারটা আলটিমেট কি চেক করা হয়, যে আমার আইকিউ লেভেল কি আছে, যে আমি এমন একজনকে চাকরি দিলাম, ঠিক আছে পাস করেছে করেছে কিন্তু ব্যাপারটা বোঝে না, এক কথা বললে ঠিকঠাক বুঝতে পারে না, তো আমার তাকে নিয়ে লাভ কি? আমার তো রিসোর্স দরকার। সরকারের কি এটা উদ্দেশ্য চাকরি দেওয়ার? কারণ যারা ইন্টারভিউ বোর্ডে থাকবে তাদের মধ্যে কেউ 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 তো থাকবে যারা বিবেক নিয়ে কথা বলে, যারা সবকিছু টাকা পয়সায় করে, এরকম নাও তো থাকতে পারে। কিছু লোক তো রয়েছে যারা বিবেক নিয়ে কথা বলে, তো তারা তো চাইবে যে এমন কিছু ছেলে মেয়ে আসুক যারা রিসোর্স তৈরি করতে পারে, যার থেকে আমি আউটপুট পাবো। তো সেক্ষেত্রে সবসময়ের জন্য যে তুমি আপার কোয়ালিফিকেশন যেটা আছে সেটা তুমি শো করো, তাতে কোনো অসুবিধা নেই। এডিটের জন্য সময় দেয়। চলো আমি এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে। আগামীকাল এই নিয়ে আবার ডিসকাশন চলবে, আবারও হবে। আগামীকাল লাইভ ক্লাস মিস করবে না, ইংলিশ ক্লাস রয়েছে, আবারও বলছি মিস করবে না। থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট।